তে সারা মেহেক। পর্ব 1। শুধু একটা রাত কাটাতে হবে আমাদের সাথে। ব্যাস, আর কিছু চাচ্ছি না। বাঙালি যুবকটির অসৎ প্রস্তাবে সাবিহা প্রচণ্ড বিস্মিত হল। কিন্তু তার বিস্ময়ের মাত্রা তার ক্রোধের মাত্রাকে ছাড়াতে পারল না। বান্ধবী সোফিয়ার বাসায় বার্থডে পার্টি শেষ করে বাড়ি ফিরছিল সাবিহা। কথা ছিল বাকি বন্ধুদের সাথে পার্টি শেষে একত্রে বাড়ি ফিরবে সে, কিন্তু পার্টি শেষে তার বন্ধুরা বাড়িতে ফেরার সিদ্ধান্ত বদলে ফেলে। তারা সকলেই আজ সোফিয়ার বাসায় রাত কাটাতে আগ্রহী হয়। কিন্তু সাবিহা এতে রাজি হয় না। কারণ রাতে বাড়ির বাইরে থাকতে তার ভালো লাগে না, এজন্যই সে একাই নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। প্রথমে সে ভেবেছিল বাড়িতে ফোন করে গাড়ি পাঠিয়ে দিতে বলবে। কিন্তু পূর্ণিমা রাতে ভেনিসের ছিমছাম রাস্তা ধরে হাঁটার লোভ সে সামলিয়ে উঠতে পারেনি। ফলস্বরূপ পায়ে হেঁটেই বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় সে। এরই মাঝে হঠাৎ একটি বাঙালি ও একটি ইতালীয় যুবক এসে তার পথ আগলে ধরে। তাকে দিয়ে বসে একসাথে রাত কাটানোর বাজে প্রস্তাব। সাবিহা যুবকটির উদ্দেশ্যে ক্রুদ্ধ গলায় বলল, আপনার সাহস কি করে হলো আমাকে এমন প্রস্তাব দেওয়ার? যুবকটি সাবিহাকে আপাদমস্তক পর্যবেক্ষণ শেষে হলদেটে দাঁত বের করে বিশ্রীভাবে হাসল। তার নিকটে দাঁড়িয়ে থাকা ইতালীয় যুবকটিও একই ভঙ্গিতে হাসল। দুজনের উদ্দেশ্য একই, আজকের রাতেই মেয়েটার সাথে কাটিয়ে দেওয়া। যুবকটি হালকা হাতে দাড়িতে হাত বুলাতে বুলাতে পুনরায় বলল, এতে সাহসের কি দেখলে তুমি? চলো আমাদের সাথে। শুধু একটা রাতেরই তো ব্যাপার। আজ রাতের বিনিময়ে তুমি যা চাইবে তাই দেওয়ার চেষ্টা করব আমরা। কি ঠিক বলেছি লুকা? শেষোক্ত কথাটি ইতালীয় ভাষায় বলল যুবকটি। সাবিহা ঘৃণাপূর্ণ চাহনিতে চেয়ে যুবকটির উদ্দেশ্যে বলল, বাঙালি হিসেবে অ্যাটলিস্ট ভদ্রতামূলক আচরণ করা উচিত ছিল আপনার। কিন্তু নর্দমার কিটদের এটাকে বুঝাবে? এই বলে সাবিহা উল্টো পথে হাঁটা শুরু করল। কিন্তু 2 কদম যেতে না যেতেই যুবকটি পিছন থেকে সাবিহার হাত চেপে ধরে। এতে সাবিহা কিঞ্চিত ঘাবড়ে গেলেও তৎক্ষণাৎ আত্মরক্ষা করতে যুবকটির দিকে ফিরল সে। মুহূর্তমধ্যেই সাবিহা যুবকটির হাত ঘুরিয়ে নিজের হাত ছাড়িয়ে নিল এবং যুবকটির কিছু বুঝে ওঠার পূর্বেই সে যুবকটির হাত নিজের নিয়ন্ত্রণে নিল। অতঃপর পা দিয়ে যুবকটির পুরুষা অঙ্গে লাথি দিয়ে তাকে ধরাশায়ী করে ফেলল। সাবিহার এই আত্মরক্ষামূলক কাজে দুজনেই হতবুদ্ধি হয়ে পড়ল। তারা বিস্ফোরিত নয়নে সাবিহার দিকে চেয়ে রইল। এরই সুযোগে সাবিহা পা বাড়িয়ে পালিয়ে যেতে দৌড় দিল। যুবক দুটি এ হতবুদ্ধিকর পরিস্থিতি এখনো কাটিয়ে উঠতে পারেনি। যতক্ষণে তারা পরিস্থিতি বুঝতে পারল ততক্ষণে সাবিহা তাদের হাতের নাগাল হতে বেরিয়ে গিয়েছে। এদিকে বখাটে যুবক দুটির নাগাল হতে বেরিয়ে কিছু দূর আসতেই ব্যথায় তার পা দুটো থমকে গেল। পাশেই একটি গাছের গুড়ির কাছে বসে ফোঁস ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল সে। বহুদিন পর এত দূরত্ব দৌড়ে অতিক্রম করাই হাঁপিয়ে উঠেছে সাবিহা। 2 হাত দিয়ে মাথা ধরে বড় বড় নিঃশ্বাস ছাড়ছে সে। শ্বাস প্রশ্বাসের গতি স্বাভাবিক হয়ে এলে আশেপাশে এক নজর বুলিয়ে নিল সাবিহা। অতঃপর অনিশ্চিত বিপদের শঙ্কায় সে তার বাবাকে কল দিয়ে নির্দিষ্ট ঠিকানায় গাড়ি পাঠিয়ে দিতে বলল। তোকে স্বাধীনতা দিয়েছি, এর মানে এই নয় যে তুই এত রাত করে বাসায় ফিরবি। তাও আবার একা, তোর সাহস কি করে হলো পুতুল? আফসার সাহেবের রোশানলে পড়ে নুয়ে পড়ার পাতার ন্যায় মিয়ে গিয়েছে সাবিহা। চুপটি করে রিডিং রুমের মধ্যখানে দাঁড়িয়ে আছে সে। তার সামনে রাজকীয় ধাঁচের একটা সোফায় পায়ের উপর পা তুলে বসে আছেন আফসার সাহেব। তার পাশে দাঁড়িয়ে আছে সামাদ। সাবিহা অতি কোমল গলায় বলল, অনেকদিন একা হাঁটি না, আজ খুব ইচ্ছে করেছিল এ কারণেই। সাবিহার সপক্ষের যুক্তি সম্পূর্ণ না শুনেই আফসার সাহেব পূর্বের ন্যায় বললেন, ইচ্ছেটাকে সময় সুযোগ বুঝে ব্যবহার করতে হয়। এটা শিখবি কবে তুই? সাবিহা পুনরায় আত্মপক্ষে কিছু বলতে যাবে কিন্তু এর পূর্বেই সামাদ নিতান্তই দুষ্টুমির ছলে বলল, সাবিহাকে একটু টাইট দিতে হবে খালু, তবেই যদি ওর দুরন্তপনা কমে। সামাদের এরূপ কথা শুনে মুহূর্তে তিরিক্ষি মেজাজ নিয়ে সাবিহা বলল, সামাদ ভাই তুমি বেশি বেশি বলছো কেন? কিসের দুরন্তপনা করলাম আমি? আফসার সাহেব সাবিহাকে থামিয়ে সামাদের পক্ষ নিয়ে বললেন, সামাদ ঠিক বলেছে, তোকে একটু টাইট দেওয়া খুব জরুরি হয়ে গিয়েছে। এ পর্যায়ে সাবিহা ঝেঁঝে উঠে বলল, আমি যথেষ্ট ভালো আছি আব্বু। আর তুমি আমাকে সেলফ প্রোটেকশনের জন্য যা যা শিখা দরকার সব শিখিয়েছ। আজ কারাটের ছোট একটা স্টেপ নিয়ে ওদেরকে হারিয়ে এসেছি। তারপরও এত চিন্তা করো কেন? আফসার সাহেব মেয়ের ক্রোধের মুখে পড়ে কিছুটা নরম হলেন। বললেন, আজ ছোট একটা পরিস্থিতিতে দুজন মানুষের সামনে পড়েছিলি, এজন্যই কারাটের দুটো স্টেপ অ্যাপ্লাই করে পার পেয়ে গিয়েছিস। কিন্তু ভবিষ্যতে যদি। বাবার কথা সম্পূর্ণ শেষ হওয়ার পূর্বেই সাবিহা ক্ষিপ্রতার সহিত রুম থেকে বেরিয়ে গেল। সাবিহা বেরিয়ে যেতেই আফসার সাহেব কিছুক্ষণের জন্য চিন্তার সাগরে ডুব দিলেন। অতঃপর সামাদকে বললেন, সামাদ ছেলে দুটোর খোঁজ করো। মুহূর্তেই সামাদ বাধ্য ছেলের ন্যায় বলে উঠল, আচ্ছা খালু। মিস্টার রাগিব শাহরিয়ার, রাইট? কুঞ্চিত কপাল নিয়ে ক্ষীণ সন্দেহের সুরে বললেন আফসার সাহেব। রাগিব ভদ্রতাসূচক হাসি দিয়ে বলল, জি।
ড্রয়িং রুমের দামি সোফায় বসে আছেন আফসার সাহেব। বয়স তার 55 ছুঁই ছুঁই। মাথার চুল গালের দাড়িতে বেশ ভালোই পাক ধরেছে। ইতালির ভেনিস শহরের স্বনামধন্য ব্যবসায়ীর মধ্যে তিনি একজন। আজ থেকে প্রায় 14 বছর পূর্বে সাবিহার বয়স যখন 10 তখন সপরিবারে বাংলাদেশ থেকে ভেনিসে এসে স্থায়ীভাবে বসবাস শুরু করেন তারা। প্রথমে ভেনিসে এসে বেশ কাঠখড় পোড়াতে হয়েছে তাকে। কিন্তু কঠোর পরিশ্রমের মাধ্যমে বছর দুয়েকের মাঝেই ছোট জায়গা জুড়ে তার সুনাম ছড়িয়ে পড়ে। দিন যেতে যেতে এই সুনাম শহর ছাড়িয়ে দেশ এবং দেশ ছাড়িয়ে বিদেশেও ছড়িয়ে পড়ে। স্ত্রী সালমা বেগম, একমাত্র মেয়ে সাবিহা, 12 বছরের ছেলে সাবিত ও সালমার বড় বোনের শেষ চিহ্ন সামাদকে নিয়ে তার সংসার জীবন। রাগিব আফসার সাহেবের দিকে কৃত্রিম হাসি নিয়ে তাকিয়ে আছে। আফসার সাহেব রাগিবকে জিজ্ঞেস করলেন, পড়ালেখা সব কমপ্লিট? তাই তো, রাগিব পূর্বের ন্যায় জবাব দিল। জি স্যার। রাগিবের মুখে স্যার সম্বোধন শুনে আফসার সাহেব সহাস্যে বললেন, আরে এখনই স্যার বলছো কেন? আগে আমাদের কোম্পানিতে জয়েন হয়ে নাও, তারপর এসব স্যার টার ডাকবে। রাগিব প্রত্যুত্তরে কিছু বলল না, মৃদু হেসে চুপটি করে বসে রইল। এরই ফাঁকে তাকে এক নজর দেখে নিলেন আফসার সাহেব। ছেলেটি দেখতে ভীষণ সুন্দর, মাথায় স্বাভাবিক ছাটের কালো কালো চুল, ফর্সা মুখশ্রীতে ঘন ভ্রুযুগল সমন্বিত দুজোড়া চোখ। সে দু চোখের গভীরতা অনেক, যেন কোনো প্রহেলিকা ছেয়ে আছে তাতে। ফর্সা গালে খোঁচা খোঁচা দাড়ি আর হাসিতে বাম গালে পড়া ছোট্ট একটা টোল, সব মিলিয়ে চেহারায় কেমন এক বিদেশি বিদেশি ভাব। হাসিটাও তার চেহারার সাথে একদম খাপ খাইয়ে মানিয়ে নিয়েছে। আফসার সাহেব মনে মনে ভাবলেন, এই ছেলেকে কোনে মেয়ে প্রথম দেখায় নিজের মন দিয়ে বসবে। আচ্ছা, সাবিহাও যদি এমনটা করে বসে? নিজেকে এমন উদ্ভট প্রশ্ন করে পরমুহূর্তেই সামলে নিলেন নিজেকে। সাবিহা কেমন তা তিনি খুব ভালো করে চিনেন। কিন্তু তবুও সে তো মেয়ে। নিজেদের বাড়িতে পেইং গেস্ট হিসেবে এত সুদর্শন ছেলেকে দেখে যদি সাবিহা প্রেমে পড়ে যায় তবে? তাহলে কি রাগিবকে পেইং গেস্ট হিসেবে রাখবেন না তিনি? কিন্তু পূর্ব পরিচিত গিয়াস সাহেবের অনুরোধও যে ফেলতে পারছেন না তিনি। সে যেন উভয় সংকট। শেষমেশ নানা চিন্তাভাবনা শেষে আফসার সাহেব ছোট দম ফেলে বললেন, আচ্ছা রাগিব, আগামী পরশু থেকে তুমি অফিসে জয়েন করো। আজ তোমার রুমের সব গোছগাছ করে নাও। এই বলে তিনি ড্রয়িং রুমের থাই গ্লাস ভেদ করে দৃশ্যমান গেস্ট হাউসটা দেখিয়ে বললেন, ওখানেই তুমি থাকবে এখন থেকে। গেস্ট হাউজে সব ব্যবস্থা করে দেওয়া আছে। ওখানে রান্নাঘরও আছে। তুমি চাইলে নিজের খাবার রান্না করতে পারো। বাই দা ওয়ে, রান্না করতে পারো তো? আফসার সাহেবের প্রশ্নের পিঠে রাগিব চট করে প্রশ্ন ছুড়ে দিল, যদি বলি রান্না করতে পারি না তাহলে কি আপনাদের এখানে খাওয়া দাওয়া করতে দিবেন আমায়? রাগিবের এহেন প্রশ্নে হতবিহ্বল হয়ে পড়লেন আফসার সাহেব। ছেলেটি যে আচমকা এই প্রশ্ন করে বসবে তা তিনি অনুমান করতে পারেননি। ফলে আমতা আমতা করে তিনি বললেন, করতে পারো। আফসার সাহেবকে সম্পূর্ণ কথা বলতে না দিয়ে রাগিব সশব্দে হেসে বললেন, আরে ভয় পাবেন না আঙ্কেল, আমি জাস্ট মজা করলাম। এমন একটু আধটু মজা করা আমার স্বভাব। আচ্ছা এখন তাহলে আমি উঠি। এই বলে রাগিব সোফা ছেড়ে উঠে দাঁড়ালো। আফসার সাহেবও তা দেখে উঠে দাঁড়ালেন। দুজনেই ভদ্রতাসূচক হাসি বিনিময় করল। অতঃপর রাগিব তার ফাইল নিয়ে ড্রয়িং রুম থেকে বেরিয়ে গেল। রাগিব যেতেই আফসার সাহেব ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে বললেন, ছেলেটা বেশ চালু আছে। যা বুঝলাম আপনার সম্পর্কে পুরো খোঁজ খবর নিতে হবে মিস্টার রাগিব শাহরিয়ার। সকাল হতেই সূর্যিমামার দেখা নেই, উপরন্তু আজ ভেনিসের আকাশটা গুমোট হয়ে আছে। দেখে মনে হচ্ছে এই বুঝি বুক চিরে কেঁদে কেটে সে শহরটা ভাসিয়ে দিবে। এমনই মেঘলা শীতল দিনে প্রত্যহের অলস সকালটা পূর্বের তুলনায় আরও বেশি অলসতায় ছেয়ে ওঠে। আজ সকালে ভেনিসের তাপমাত্রা 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রেকর্ড করা হয়েছে। সাধারণত জানুয়ারি মাসে এখানকার তাপমাত্রা এমনই শীতল থাকে। কখনো কখনো তাপমাত্রা শূন্যের নিচে নেমে আসে। অলস সকালের অলস সময়টা ঘুমিয়ে কাটাচ্ছে সাবিহা, কিন্তু তার শান্তির ঘুমে এক বালতি জল ঢেলে দিল সাবিত। সাবিহার অগোচরে চুপি চুপি রুমে প্রবেশ করল সাবিত। ধূপধাপ পা ফেলে সাবিহার পাশে এসে দাঁড়ালো সে। অতঃপর সাবিহার কানের কাছে স্বাভাবিকের চেয়ে উচ্চ আওয়াজে বলে উঠল, আপু, সকাল হয়ে গিয়েছে, তাড়াতাড়ি ওঠো। আচমকা কানের কাছে সাবিতের কণ্ঠস্বর শুনে ধরফরিয়ে উঠে বসল সাবিহা। বিস্মিত চাহনিতে চারপাশ তাকিয়ে পরিবেশ সম্পর্কে অবগত হল সে। বড় বড় নিঃশ্বাস ছেড়ে নিজেকে ধাতস্থ করল। অতঃপর চট করে পাশ ফিরে সাবিতের উদ্দেশ্যে গরম চোখে চেয়ে বলল, সাবিতের বাচ্চা সাবিত, তোর সমস্যাটা কি? ছুটির দিনটাতেও শান্তিতে ঘুমাতে দিবি না? সাবিত দাঁত কেলিয়ে বলল, না, আমার ঘুম ভেঙে গিয়েছে তো তোমাকে আরামে কি করে ঘুমাতে দেই বলো। সাবিহা আর কথা বাড়ালো না। এভাবে হঠাৎ ঘুম ভাঙায় তার মেজাজ খিটখিটে হয়ে আছে। এই খিটখিটে মেজাজ নিয়েই সে ব্ল্যাঙ্কেট সরিয়ে বিছানা থেকে নেমে পড়ল। সাবিতের দিকে তীক্ষ্ণ নজর নিক্ষেপ করে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। ডাইনিংয়ে বসে ব্রেড ও বাটার খাচ্ছে সাবিহা। তার এক হাতে ফোন ও অপর হাতে ব্রেড।
ধীরে সুস্থে খেতে খেতে নিউজ ফিড স্ক্রুল করছে সে। বাড়ির বাকি সদস্যদের সকালের খাবার শেষ হয়েছে আরও আগে। রোজ রবিবার সাপ্তাহিক ছুটি থাকায় সাবিহা একটু দেরি করেই ঘুম থেকে উঠে। এজন্য এই দিনটায় পরিবারের অন্যান্য সদস্যদের সাথে তার সকালের নাস্তা করা হয়ে ওঠে না। সাবিহার খাবার খাওয়ার মাঝেই ডাইনিংয়ে এসে বসল সামাদ। তার চোখে এখনো ঘুমের রেশ রয়েছে। এই সাবিক যদি আজ তাকে ডেকে না তুলত তবে নির্ঘাত দুপুর 12টা পর্যন্ত ঘুমাত সে। কিন্তু সে আশায় গুড়ে বালি। সামাদকে ডাইনিংয়ে দেখে সাবিহা জিজ্ঞেস করল, কি সামাদ ভাই, আজ মনে হচ্ছে একটু জলদি উঠে পড়লে? সামাদ লম্বা একটা হাই ছেড়ে অলস ভঙ্গিতে বলল, আর বলিস না, সাবিত আমাকে ঘুমাতে দিল না। ছুটির দিনের ঘুমটাও নষ্ট করে দিল ও। ওকে যে কিভাবে শিক্ষা দিব বুঝে পাই না। সামাদের সাথে সাবিহাও তাল মিলিয়ে বলল, আমিও তাই ভাবছি সামাদ ভাই, ওকে একটা শিক্ষা দিতেই হবে। নিজে তো ঘুমায় না, আবার আমাদেরও ঘুমাতে দেয় না। তাদের কথার মাঝে হঠাৎ উদয় হলো সাবিত। আফসার সাহেবের জন্য নির্দিষ্ট রাখা চেয়ারটায় বসল সে। ভ্রু নাচিয়ে বাঁকা হেসে জিজ্ঞেস করল, আমাকে নিয়ে ডিসকাস করছো মনে হয়? সামাদ বিরক্তিভরা চাহনিতে সাবিতের দিকে একবার তাকালো। অতঃপর আচমকা সাবিতের মাথায় গাঁটটা মেরে বলল, নেক্সট স্যাটারডে থেকে তোকে রাতে খাটের সাথে বেঁধে রেখে তারপর আমরা ঘুমাবো। এতে করে যদি সানডেটা একটু শান্তিতে কাটাতে পারি তো। সামাদের মারা গাঁটটায় ব্যথায় আহ শব্দ করে উঠল সাবিত। মাথায় হাত বুলাতে বুলাতে চোখমুখ কুঁচকে অভিযোগের সুরে বলল, হোয়াট ইজ দিস সামাদ ভাই, আমাকে এভাবে মারছো কেন? এই বলে সে মাথার অবিন্যস্ত চুলগুলো বিন্যস্ত করতে করতে শোকতক্তি করে বলল, উফ, আমার চুলগুলোই নষ্ট করে দিল এরা। 12 বছর বয়সী সাবিতের এ ফ্যাশন সচেতনতা দেখে সামাদ ও সাবিহা মিটিমিটি হাসতে লাগল। সাবিতের এ ফ্যাশন সচেতনতা সম্পন্ন মনমানসিকতা সম্পর্কে বাড়ির প্রত্যেকেই অবগত। এই বয়সে সাবিতের এমন আচরণ নিয়ে সামাদ ও সাবিহা মাঝে মাঝেই মজা করে। কিন্তু এ ব্যাপারটা অবশ্য সাবিতের একটুও পছন্দ না। তার অভিযোগ, ছোট হয়েছি বলে কি একটু আধটু স্টাইলও করতে পারবো না? ব্যাস, সাবিতের এ কথা নিয়েও সামাদ ও সাবিহা মজা করা শুরু করে দেয়। আচ্ছা তোরা থাক, আমি হাত মুখ ধুয়ে আসি। এই বলে সামাদ চেয়ার ছেড়ে উঠে গেল। ততক্ষণে সাবিহার খাওয়া দাওয়াও শেষ হয়ে গিয়েছে। খাওয়া শেষে ডাইনিং এর চেয়ারে বসে বসে সে ফোন চালাতে লাগলো। বেশ কিছুক্ষণ পর পানি খাওয়ার জন্য গ্লাস হাতে নিতেই তার চোখ আটকে গেল ব্যাকইয়ার্ডে অবস্থিত গেস্ট হাউজের উপর। গেস্ট হাউজের দরজার সামনে বেশ কিছু জিনিসপত্র রাখা। সেগুলো দেখে সাবিহা কিঞ্চিত বিস্মিত হল। সন্দেহের সুরে সাবিতকে জিজ্ঞেস করল, সাবিত, গেস্ট হাউজ পরিষ্কার করছে নাকি? সাবিতও ফোনে মনোযোগী হয়ে উঠেছিল। সাবিহার প্রশ্নে তার মনোযোগ ভাঙল। কিঞ্চিত বিরক্ত হল। মুখ দিয়ে চবর্ণের ন্যায় শব্দ উচ্চারণ করে ফোন রেখে গেস্ট হাউজের দিকে তাকালো সে। নিমিষের পর্যবেক্ষণ শেষে পুনরায় সে ফোনে মনোযোগী হল। হেলাফেলা করে বলল, নতুন পেইং গেস্ট এসেছে, তারই জিনিসপত্র রাখা ওখানে। পেইং গেস্টের কথা শুনে সাবিহা ভ্রু উঁচিয়ে তাকালো। সাবিতকে পুনরায় জিজ্ঞেস করল, কবে এসেছে? সাবিত ফোনে মুখ গুজেই বলল, আজই এসেছে। ইতালিয়ান? হুহু, বাঙালি। পেইং গেস্ট হিসেবে তাদের বাসায় বাঙালি উঠেছে বলে খুশিতে সাবিহার চোখজোড়া চকচক করে উঠল। কৌতূহলী কণ্ঠে জিজ্ঞেস করল, নাম কি রে? জানি না, তবে এটুকু জানি উনি ছেলে। সাবিহা এবার ফাটা বেলুনের ন্যায় চুপসে গেল। তার অতি উৎসাহী কৌতূহলী ভাবটা নিমিষেই উবে গেল। কারণ পেইং গেস্ট হিসেবে সে একজন মেয়েকে আশা করেছিল, ভেবেছিল নিজের বাড়িতে সার্বক্ষণিক একজন বান্ধবী হিসেবে একটা মেয়েকে পাবে সে। ইস, কতদিন বাঙালি কোনো মেয়ে বন্ধুর সাথে মন খুলে কথা বলে না সে, কিন্তু সে আশায় গুড়ে বালি। শেষমেশ পেইং গেস্ট হিসেবে কি না একটা ছেলে তাদের বাড়িতে উঠল, কিন্তু সে ভেবে পেল না তাদের বাবা পেইং গেস্ট হিসেবে একজন ছেলেকে রাখল কি করে। বাবাকে এই নিয়ে কিছু জিজ্ঞেস করবে সে? না, এই নিয়ে জিজ্ঞেস করাটা কেমন যেন হয়ে যায়। এসব ভাবতে ভাবতেই চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো সাবিহা। উদ্দেশ্য গেস্ট হাউজে গিয়ে নতুন আগত পেইং গেস্টের চেহারা দর্শন করা। বন্ধ ফ্যাক্টরির ভেতরে খালি একটা জায়গায় চেয়ারে পায়ের উপর পা তুলে বসে আছে সামাদ। তার হাতে লোডেড পিস্তল। তার চোখে মুখে সুপ্ত রাগ, চোখজোড়া রক্তবর্ণ। তার সামনে আতঙ্কে সময় কাটাচ্ছে সেই যুবকটি যে সাবিহাকে গতকাল উত্ত্যক্ত করেছিল। যুবকটির পুরো শরীর ঘেমে নিয়ে একাকার। প্রাণের ভয়ে তার দু চোখ বেয়ে অনবরত অশ্রু গড়িয়ে পড়ছে। সে হাতজোড় করে সামাদের উদ্দেশ্যে বলল, ভাই, আমারে ছেড়ে দেন। আমি তো আপনাদের দেশের মানুষ। দেশের মানুষ হিসেবে ছেড়ে দেন। প্রাণ ভিক্ষা চেয়ে আকুতি করা যুবকটির কথায় গলল না সামাদ। হিংস্র চাহনিতে চেয়ে ফিচেল হাসি দিয়ে বলল, সাবিহাকে ডিস্টার্ব করার সময় এই দেশের মানুষ কথাটা মাথায় আসেনি তোর? যুবকটি ত্রস্ত কণ্ঠে বলল, ভুলে গেছিলাম ভাই, আর জীবনেও এমন করব না। এবারের মতো মাফ করে দেন। এই বলে সে তৎক্ষণাৎ এগিয়ে এসে সামাদের পা ধরে কাঁদতে থাকে। বলে, ভাই, আমারে মারবেন না।
ভাই। সামাদ যুবকটির আকুতিভরা কণ্ঠ সম্পূর্ণরূপে উপেক্ষা করে ধাক্কা দিয়ে বলল, দেশ থেকে এখানে এসেছিস আয় রোজগারের জন্য। কিন্তু এখানে এসেও তুই সেই নিচু স্বভাবটা ছাড়তে পারিসনি। তোকে তো একটা শাস্তি না দিলেই না। ভাই আমার ভুল হয়ে গেছে। আপনি বললে আমি কালকেই দেশে ফিরে যাব। সামাদ যুবকটির কথায় গুরুত্ব দিল না। জিজ্ঞেস করল, তোর সাথে আরেকটা ছিল না? এইটা কোথায়? ওই ইতালিয়ানটা? যুবকটি পূর্বের ন্যায় বলল, ও কোথায় জানি না আমি। আমারে ছেড়ে দেন ভাই। আমি এ দেশ ছেড়ে চলে যাব। মাফ করে। সামাদ যুবকটিকে সপক্ষের কথা সম্পূর্ণ করতে না দিয়ে হাতে থাকা পিস্তলটি যুবকটির দিকে তাক করল। আচমকা নিজের দিকে পিস্তল তাক হতে দেখে যুবকটির আত্মা শুকিয়ে গেল। ক্ষণিকের জন্য সে যেন বাকশক্তিহীন হয়ে পড়ল। কিছু বুঝে ওঠার পূর্বেই তার বুকে পরপর দুটো গুলি বিধিয়ে দিল সামাদ। গুলির শব্দে নিস্তব্ধ পরিবেশটা হঠাৎই সরব হয়ে উঠল। ক্ষণিকের মাঝেই যুবকটি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করল। অতঃপর সামাদের ঠোঁটের কোণে ফুটল তৃপ্তির হাসি। যুবকটির লাশ অবদ্ধ ফ্যাক্টরিতেই ফেলে সামাদ বেরিয়ে এলো। রাস্তা পেরিয়ে গাড়িতে উঠতে নিল সে। কিন্তু গাড়িতে উঠার পূর্বেই তার চোখ আটকে গেল অদূরে অবস্থিত গাছের আড়ালে থাকা শায়িত একটি শরীরের উপর। আচমকা প্রায় জন্মানবশূন্য এলাকায় এভাবে কাউকে শুয়ে থাকতে দেখে কিঞ্চিত বিস্মিত হল সে। ক্ষণিকের চিন্তা ভাবনা শেষে কৌতূহলবশত সে এগিয়ে গেল সেদিকে। গিয়ে দেখল এটা কোনো মানুষ নয়। এটি লাশ এবং লাশটি অন্য কারোর নয় বরং সেই ইতালীয় যুবকটির যার নাম লুকা। লুকাকে মৃত অবস্থায় দেখে বিস্ময় সামাদের চক্ষুজোড়া বড় হয়ে এলো। কুয়াশার চাদরে মোড়া ভেনিস শহর। আকাশে সূর্যিমামা লুকোচুরি খেলতে ব্যস্ত। আজ তার শরীরে নেই উত্তাপ। আজ সে ভালোবাসার এ শহরকে উষ্ণ অভ্যর্থনা জানাতে ব্যস্ত। অথচ গতকাল সে নিজেকে কুয়াশার আড়ালে পুরোপুরি লুকিয়ে ফেলেছিল। চারপাশ পাখির কিচিরমিচির মিষ্টি মধুর ধ্বনিতে গুঞ্জিত হচ্ছে। সেই সাথে মৃদুমন্দ হাওয়ায় দোল খাচ্ছে ব্যাকইয়ার্ডে অবস্থিত গাছগুলি। সূর্যের পানে চেয়ে নিশ্চুপ ভঙ্গিতে দাঁড়িয়ে আছে রাগী, ব্যাকইয়ার্ডে দাঁড়িয়ে নরম সকালের সৌন্দর্য উপভোগ করতে ব্যস্ত সে। পরনে তার সাদা কালো ট্র্যাকস্যুট। ট্র্যাকস্যুটের উপর দিয়ে বলিষ্ঠ হাতের মাংসপেশি স্পষ্ট চোখে পড়ছে। সূর্যের রূপ উপভোগ শেষে ছোট্ট করে নিঃশ্বাস ছাড়ল সে, মৃদু হেসে বিড়বিড় করে বলল, লক্ষ্যের দিকে আরও এক ধাপ এগিয়ে আরেকটি শুভ দিনের সূচনা হল। এই বলে সে শরীর ওয়ার্ম আপ করে নিল। অতঃপর একে একে রোজকার রুটিন অনুযায়ী ব্যায়াম শুরু করল। ব্যায়ামের ফলে তার বলিষ্ঠ শরীরের মাংসপেশিগুলো প্রতিবার দৃষ্টিগোচর হচ্ছে। দূর থেকে সেটাই দেখছে সাবিত। তার নজর রাগিবের শরীরে দৃশ্যমান মাংসপেশিগুলো। তার খুব ইচ্ছা ব্যায়াম করে এমন শরীর বানাবে সে। কিন্তু তার বয়স তাকে এ কাজে বাধা দিচ্ছে। 12 বছর বয়সে বডি বানানো আর পানির উপর হেঁটে চলা সমান পর্যায়ের অসম্ভব কাজের মধ্যে পড়ে। আর সে অসম্ভব কাজটাকেই মনেপ্রাণে ধারণ করে আছে সাবিত। সামাদকেও সে ব্যায়াম করতে দেখে। রাগিবের মতোও সামাদের এ ধরনের বাইসেপস আছে। সামাদ যখন ব্যায়াম করে তখন সাবিত দাঁড়িয়ে দাঁড়িয়ে তা দেখে। আজ অবশ্য ব্যতিক্রম হয়েছে। কারণ আজ সামাদের পরিবর্তে রাগিবের ব্যায়াম করা দেখছে সে। রাগিব ব্যায়াম করতে করতে দূর থেকে সাবিতকে দেখতে পেল। সাবিতকে দেখামাত্রই মৃদু হেসে সে ইশারায় তাকে ডাকল। সাবিত প্রথম দফায় একটু হকচকাল। অতঃপর খানিক ইতস্ততবোধ নিয়ে রাগিবের সামনে গিয়ে দাঁড়াল। রাগিব ব্যায়াম করা থামিয়ে ভ্রু নাচিয়ে সাবিতকে জিজ্ঞেস করল, কি ব্যাপার ডুড? দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? সাবিত ইতস্ততভাবে বলল, আপনার ওয়ার্কআউট করা দেখছিলাম। ইচ্ছা নাকি বাইসেপস বানানোর? সাবিত তৎক্ষণাৎ মাথা ঝাঁকিয়ে কৌতূহলী ভঙ্গিতে সম্মতি দিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ খুব ইচ্ছা, কিন্তু আপনি জানলেন কি করে? রাগিব মুখ লুকিয়ে হেসে ফেলল। বলল, তোমার চোখে স্পষ্ট দেখতে পারছি তোমার ইচ্ছাগুলো। রাগিবের জবাবে সাবিতের কৌতূহল বেড়ে গেল। সে বলল, আপনি দূর থেকেই বুঝে গেলেন? হ্যাঁ। কোনো সন্দেহ? আচ্ছা। তোমার নাম সাবিত না? সাবিত এবার চমকালো এবং পূর্বের ন্যায় কৌতূহলী কণ্ঠে আশ্চর্যান্বিত হয়ে জিজ্ঞেস করল, আপনি আমার নাম জানালেন কি করে? রাগিব মুখ লুকিয়ে হেসে ফেলল। অতঃপর কণ্ঠে কৃত্রিম রহস্য প্রকাশ করে বলল, টপ সিক্রেট। এই বলে ফিক করে হেসে ফেলল সে। পুনরায় বলল, যে বাড়িতে উঠেছি সে বাড়ির হ্যান্ডসাম ছেলেটার নাম জানব না? সাবিত এবার কিছুটা লজ্জা পেল। এই প্রথম কেউ তাকে হ্যান্ডসাম বলেছে। তার কত ইচ্ছা নিজের ক্লাসমেটদের কাছে শুনবে যে সে হ্যান্ডসাম। কিন্তু তার ক্লাসমেটরা এসবের থোড়াই কেয়ার করে। সাবিত নিজের লাজুক ভাবটা লুকাতে বলল, আপনিও অনেক হ্যান্ডসাম ভাই। রাগিব প্রত্যুত্তর করল না। একটু এগিয়ে সাবিতের কাঁধে হাত রাখল। কণ্ঠে কিঞ্চিত বিস্মিত ভাব প্রকাশ করে বলল, ডুড ইতালি থেকেও এত ফ্লুয়েন্টলি বাংলা কিভাবে বলো তুমি? সাবিত মুচকি হাসল। বলল, আমাদের বাসায় কেউ ইতালিয়ান ল্যাঙ্গুয়েজে কথা বলে না। ছোট থেকেই আমাকে বাংলা বলা শিখিয়েছে। এ কারণেই এত ভালো বাংলা বলি।
কিন্তু বাড়ির বাইরে বের হলে আবার ইতালিয়ান ল্যাঙ্গুয়েজে কথা বলি। গ্রেট, তোমার স্কুল নেই? হ্যাঁ, 10টার সময় স্কুল। এভাবে গল্প করতে করতে রাগিব ও সাবিত ব্যাকইয়ার্ডের সবুজ ঘাসের উপর বসে পড়ল। দুজনের মাঝে টুকটাক গল্প চলতে লাগল। এটুকু সময়ের মধ্যেই সাবিত রাগিবের সাথে একদম ফ্রি হয়ে গিয়েছে। তারা দুজনে এমন ভাবে কথা বলছে যেন তারা একে অপরের বহু পুরনো বন্ধু। হঠাৎ উপর থেকে ঝিরঝির করে পানি পড়ায় চমকে উঠল দুজনে, তৎক্ষণাৎ উঠে দাঁড়িয়ে পানির উৎস খুঁজতে উপর তাকালো তারা। সাবিত দেখল ব্যালকনিতে বড় স্প্রে বোতল হাতে নিয়ে দাঁড়িয়ে আছে সাবিহা। তার বুঝতে বাকি রইল না সাবিহা ব্যালকনিতে তার সযত্নে রাখা গাছগুলোয় পানি দিতে দিতে তাদের প্রায় ভিজিয়ে দিয়েছে। সাবিত কিছুটা রাগান্বিত কণ্ঠে বলল, কি আপু, চারপাশ দেখে পানি দিবে তো আমাদেরকে তো ভিজিয়ে দিলে। সাবিহা জিহ্বা কামড়ে বলল, সরি রে, আমি দেখতে পাইনি তোকে। এই বলে সে সাবিতের পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় এক সুদর্শন পুরুষকে দেখতে পেল। কিক্ষণের জন্য তার দৃষ্টি স্থির হলে, কিন্তু তৎক্ষণাৎ সে নিজেকে সামলে নিয়ে ভ্রু উঁচিয়ে সন্দেহের সুরে জিজ্ঞেস করল, এই সকাল সকাল কোন স্ট্রেঞ্জারকে ঘরে ঢুকিয়ে এনেছিস সাবিত? আব্বুকে জানাবো তোর এ কাজের কথা? সাবিত কোমরে হাত দিয়ে ক্ষীণ প্রতিবাদী সুরে বলল, রাগিব ভাই কোনো স্ট্রেঞ্জার না, আমাদের নিউ পেইং গেস্ট। সাবিহা কিছু বলার প্রস্তুতি নিলেও নিজেকে সামলে নিল। ছোট্ট করে জবাব দিল, ওহ। পরমুহূর্তেই পূর্ণ উদ্যমে বললে উঠল, স্কুলে যাওয়ার প্রিপারেশন না নিয়ে সকাল সকাল আড্ডা দিতে বসেছি, সাব্বু জানলে কানের নিচে 2-4টা ঘা বসিয়ে দিবে একদম। ভেতরে আয় জলদি। এই বলে সে আর চোখে রাগিবের দিকে তাকালো। রাগিব এক দৃষ্টিতে তার দিকেই তাকিয়েছিল। সে তাকাতেই এক নিমিষের জন্য তাদের দৃষ্টি বিনিময় হলো। কিঞ্চিত হকচকিয়ে উঠল সাবিহা, অতঃপর তৎক্ষণাৎ নিজেকে সামলে নিয়ে রুমের ভেতরে চলে গেল সে। তার যাওয়ার পানে এক দৃষ্টিতে তাকিয়ে রইল রাগিব, মুগ্ধ হেসে বিড়বিড় করে বলল, টুডে ইজ মাই সানসাইন ডে। আধারে ঘেরা রিডিং রুমে বসে আছেন আফসার সাহেব, ল্যাম্পের হলদে আলোতে মোটা একটা বইয়ে মুখ গুজে আছেন তিনি। তার চেহারায় অস্বাভাবিক গাম্ভীর্যতা, দৃষ্টি তীক্ষ্ণ। কিছুক্ষণ বাদে অনুমতি নিয়ে রুমে প্রবেশ করল সামাদ। আফসার সাহেবের সামনে অবস্থিত একটি চেয়ারে বসল সে, তাকে দেখে দৃষ্টি উঠালেন না আফসার সাহেব, তার তীক্ষ্ণ দৃষ্টি এখনো বইয়ের প্রতিটা অক্ষরে নিবন্ধ। রিডিং রুমে অস্বাভাবিক নীরবতা বিরাজ করছে। এই নীরবতা গমগমে কণ্ঠ দ্বারা ভাঙলেন আফসার সাহেব। দৃষ্টি বইয়ের পাতায় রেখে সামাদকে জিজ্ঞেস করলেন, যা বলেছিলাম তা করেছ? সামাদ বাধ্য ছেলের ন্যায় জবাব দিল, হ্যাঁ খালু, একদম সেইভাবে করেছি। আফসার সাহেব প্রত্যুত্তর করলেন না, ঠোঁটের কোণে রহস্যময় হাসি ফুটিয়ে পুনরায় মনোযোগী হয়ে উঠলেন। আজ ভীষণ দেরি করে ফেলেছে সাবিহা। যেখানে সকাল 9টায় ভার্সিটি পৌঁছানোর কথা সেখানে এখন বাজে 9টা 5। অথচ সে এখনও বাড়িতে আছে, কারণ আজ তার ঘুমই ভেঙেছে 9টার সময়। আজকের প্রথম ক্লাসটাই মিস। সাবিহা দ্রুত হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিল। দ্রুততার সাথে পার্পেল কালারের একটা কুর্তির সাথে জিন্সের প্যান্ট পরল। গায়ে জড়িয়ে নিল কালো একটি জ্যাকেট। তার উপর গলায় পেঁচিয়ে নিল কুচকুচে কালো রঙের একটা ওড়না। কাঁধ ছাপিয়ে পড়া মাঝারি সাইজের চুলগুলো উঁচু করে পনিটেইল করে করে নিল সে। অতঃপর কাঁধে ব্যাগ ঝুলিয়ে দ্রুত সিঁড়ি বেয়ে নেমে এলো। ডাইনিং এসে সালমা বেগমের উদ্দেশ্যে হাত ছাড়ল। আম্মু নাস্তা দাও, আজকে অনেক লেট হয়ে গিয়েছে। এই বলে সে হাত ঘড়ির দিকে চোখ বুলালো। 9টা 20 বাজে। ঘড়িতে সময় দেখামাত্র তার ব্যস্ততা পূর্বের তুলনায় বহুগুণ বেড়ে গেল। সালমা বেগম ততক্ষণে কিচেন হতে নাস্তা নিয়ে এসেছেন। সাবিহার সামনে নাস্তার প্লেট দিয়ে কপট রাগ দেখিয়ে বললেন, সেই কখন থেকে ডাকছি তোকে, কিন্তু তোর ঘুম ভাঙার নাম গন্ধ নেই, লেট তো হবেই। সাবিহা মায়ের কথা কানে তুলল না। সে দ্রুত খাবার খেয়ে নিল। অতঃপর পানি খেতে খেতে ব্যস্ত কণ্ঠে জিজ্ঞেস করল, সামাদ ভাই কোথায়? আম্মু বেরিয়ে গিয়েছে। হ্যাঁ, তোর আসার কয়েক সেকেন্ড আগেই বাড়ি থেকে বেরিয়েছে ও। গ্যারেজে থাকতে পারে। সাবিহা মায়ের কথার প্রত্যুত্তর করল না। দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে লনে নেমে এলো। এক প্রকার দৌড়ে ব্যাকইয়ার্ডে চলে এলো সে। কিন্তু গ্যারেজে ঢুকার পূর্বেই অসাবধানতাবশত পায়ের সাথে পায়ে হোঁচট খেয়ে মুখ থুবড়ে পড়তে নিল সে। তবে এর পূর্বেই রাগিব তার হাত ধরে নিল। ফলস্বরূপ এ যাত্রায় মুখ থুবড়ে পড়া হতে বেঁচে গেল সে। ঘটনার আকস্মিকতায় সাবিহা একদিকে যেমন ভয় পেল, ঠিক তেমনই আকস্মাৎ রাগিবকে দেখে কিঞ্চিত চমকে উঠল। ফলস্বরূপ তার টানা টানা গভীর চোখ দুটো স্বাভাবিকের তুলনায় ঈষৎ বৃহদাকার রূপ ধারণ করল। তার মুখশ্রীতে ফুটে উঠা বিস্মিত ভাব দেখে রাগিব মুচকি হাসল। বলল, সাবধানে মিস সাবিহা, ট্রেন ছুটে যাচ্ছে না আপনার। রাগিবের স্বাভাবিক সুরের উক্তিতেও সাবিহা ঈষৎ অপমানিত বোধ করল। তৎক্ষণাৎ রাগিবের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিল। তীক্ষ্ণ কণ্ঠে বলল, সে নিয়ে আপনাকে ভাবতে হবে না। রাগিব ঘাড় ঘুরিয়ে হেসে নিল। বিড়বিড় করে বলল, এই ভাবনাই তো কাজ। রাগিবের কথা অস্পষ্টভাবে সাবিহার কানে এলো।
তবে সে কথার মর্মার্থ বুঝতে পারল না, ফলে সে কান খাড়া করে বলল, কি বললেন? রাগীব মৃদু হেসে বলল, কিছু না, আপনাকে সাবধানে চলতে বলেছি এই তো। সাবিহা প্রত্যুত্তর করল না। ভ্রু কুঁচকে কিক্ষণ রাগীবের দিকে চেয়ে রইল। আজকে ফরমাল শুটে রাগীবকে দারুণ লাগছে। সাদা শার্ট, কালো ব্লেজার, কালো প্যান্টে তাকে কোনো অফিসের সিইও এর ন্যায় লাগছে। অথচ এখানে সে অফিসের মামুলি এক কর্মকর্তা। সাবিহা নিমিষের জন্য রাগীবের চোখের দিকে তাকালো। সে এই ভেবে অবাক হলো, দুই সাক্ষাতে মানুষটি কি করে নিজের চোখের গভীরতায় তাকে আটক করেছে। অদ্ভুতে মানুষটার চোখের দিকে কিক্ষণ তাকালেও কেমন যেন প্রহেলিকার ন্যায় মনে হয় সবকিছু। ঘন প্রহেলিকা, দু চোখের গভীরতা অনেক, যেন এই চোখেই হারিয়ে পার করে দেওয়া যায় শত শত বছর। সামাদ গাড়ি নিয়ে গ্যারেজ থেকে বের হলো। সাবিহা ও রাগীবকে একসাথে দেখে সে কিছুটা অবাক হলো। এরা দুজন একসাথে কি করছে? সামাদ গাড়ি নিয়ে ব্যাকইয়ার্ডের সিমেন্ট নির্মিত রাস্তায় দাঁড়ালো। গাড়ি থেকে মাথা বের করে সাবিহাকে জিজ্ঞেস করল, কি রে সাবু, তুই এখনো বের হোসনি? ভার্সিটি যাবি কখন? সাবিহা চকিতে সামাদের দিকে তাকালো। অতঃপর এক পলক রাগীবের দিকে চেয়ে সামাদকে বলল, আজকে ঘুম ভাঙতে দেরি হয়েছে বিধায় ক্লাসে যেতে পারেনি, বাট পরের ক্লাসটা ধরতে চাই, আমাকে ভার্সিটিতে ড্রপ করে দাও সামাদ ভাই। আচ্ছা আয়। সাবিহা বিনা বাক্য ব্যয়ে ফ্রন্ট সিটে বসে পড়ল। রাগীব সেদিকেই এক দৃষ্টিতে চেয়ে রইল। তার এ চাহনি সামাদের দৃষ্টিগোচর হল না। সামাদ ভ্রু উঁচিয়ে রাগীবকে জিজ্ঞেস করল, তোমার নাম রাগীব, রাইট? রাগীব মৃদু হেসে বলল, জি। তুমি অফিসের জন্য বের হচ্ছ না? গাড়িতে বসো, ড্রপ করে দিচ্ছি। রাগীব যেন এটাই চাইছিল। ফলে সামাদের প্রস্তাব দেওয়ার সাথে সাথে সে ভদ্রতাসূচক হাসি দিয়ে গাড়িতে বসে পড়ল। রাগীবের এমন আচরণে সাবিহা ও সামাদ ভীষণ অবাক হল। দুজনে ভাবল রাগীব হয়তো এই প্রস্তাব নাকচ করবে। কিন্তু সে তো এক বলায় রাজি হয়ে গেল। সামাদ ও সাবিহা পরস্পরের সাথে দৃষ্টি বিনিময় করে রাগীবকে নিয়ে নিজেদের মনোভাব বুঝালো। অতঃপর সামাদ গাড়ি স্টার্ট দিল। আজ ভেনিসের তাপমাত্রা তুলনামূলকভাবে একটু বেশি। ফলে সকলের মধ্যে তীব্র শীতে জবুথবু হয়ে ঘুরে বেড়ানোর ভাবটুকু নেই। সকলেই স্বাভাবিকভাবে যাতায়াত করছে। সাবিহা তার বন্ধুরাও একত্রে রাস্তা দিয়ে হেঁটে চলছে। ভেনিসের সুদৃশ্য রাস্তা দিয়ে তারা হেঁটে চলছে। স্যান সার্ভোলো দ্বীপ থেকে প্রত্যেকের বাসাই নিকটে। শুধু সাবিহাদের বাসা তুলনামূলক একটু দূরে। এজন্য সে প্রত্যহ গাড়ি দিয়েই আসা যাওয়া করে। কিন্তু মাঝে মাঝে ভেনিসের লোভনীয় সৌন্দর্য তাকে মারাত্মক আকৃষ্ট করে। তার মন চায় এই সৌন্দর্যে নিজেকে হারিয়ে ফেলতে। মাঝে মধ্যে অবশ্য এই কাজটা করেও বসে সে। কোনো এক ছুটির দিনে বাসা থেকে একা হাঁটতে হাঁটতে বের হয় সে। দুপাশের রঙিন দালানের রাস্তা ধরে হেঁটে চলে, কখনো খালের পাশে বেঞ্চিতে বসে আকাশের দিকে চেয়ে থাকে চলমান গন্ডোলায় যাতায়াতরত যাত্রীদের দেখে। মাঝে মাঝে সে যাত্রীদের মাঝে বাঙালিদের দেখলে তার মনে কেমন যেন শূন্যতা অনুভব হয়। মন চায় ছুটে দেশে চলে যেতে। কত বছর কেটে গেল দেশের মাটি স্পর্শ করা হয় না। বৃষ্টির পর মুহূর্তে সে সোদা মাটির গন্ধ নাকে আসে না। ইস, নিজের দেশ মানেই অন্য কিছু, বিদেশে থেকে কি দেশের স্বাদ মেটানো যায়? সাবিহা ও সোফিয়া পাশাপাশি হাঁটছে। তাদের দল থেকে কিছুটা দূরে, এর অবশ্য কারণও আছে। সোফিয়া তার বার্থডে পার্টির সম্পর্কে সাবিহাকে কিছু বলতে চাইছে। তার মধ্যে পহেলা হতেই চরম উৎসুকতার দেখা মিলছে। বিষয়টা সাবিহা লক্ষ্য করেছে। কিন্তু এতক্ষণ একান্ত ব্যক্তিগত সময় সুযোগ না পাওয়ায় সে আগ বাড়িয়ে সোফিয়াকে এ নিয়ে জিজ্ঞেস করেনি এবং সোফিয়াও বলেনি। কিন্তু নিজের উৎসুকতা দমাতে না পেরে সোফিয়া বন্ধুদের ভিড় থেকে একটু দূরে সরে আসে। তাকে দেখে সাবিহাও এগিয়ে আসে। সাবিহা আসতেই সোফিয়া আগ্রহী হয়ে বলল, সাবিহা, তোমাকে একটা কথা বলার ছিল। সাবিহা কিঞ্চিত ভ্রু কুঁচকে সোফিয়ার দিকে চাইল। সন্দেহাতীত কণ্ঠে জিজ্ঞেস করল, কি ব্যাপার সোফিয়া, এত এক্সাইটেড কেন তুমি? সোফিয়া এবার কিছুটা লাজুক চাহনিতে সাবিহার দিকে তাকালো। বলল, আমার বার্থডে পার্টির রাতে জর্জ আমাকে প্রপোজ করেছে। সাবিহা মুহূর্তেই আনন্দে ফেটে পড়ল। থমকে দাঁড়িয়ে সোফিয়াকে জড়িয়ে ধরে তীব্র আনন্দে বলল, কংগ্রাচুলেশনস সোফিয়া, অ্যাট লাস্ট তোমার মনের ইচ্ছা পূরণ হলো। আমি কবে থেকে চাইছিলাম তোমার আর জর্জের মধ্যে কিছু হোক। অবশেষে সুসংবাদ শুনতে পেলাম। এই বলে সে সোফিয়াকে ছেড়ে দিল। সোফিয়া বলল, আমি খুব খুশি হয়েছি সাবিহা। আমি ভাবতেও পারিনি জর্জ আমাকে পছন্দ করে। আমি আগে। সাবিহা তার কথা শেষ করতে পারল না। এর পূর্বেই সাবিহার পিছন হতে অপরিচিত এক কণ্ঠস্বর ভেসে এলো, হেই প্রিটি লেডি। আচমকা পুরুষালী কণ্ঠে চমকে উঠল সাবিহা। মূল জায়গা হতে ছিটকে দু কদম দূরে সরে এলো সে। তৎক্ষণাৎ পিছনে তাকিয়ে দেখল ঠোঁটের কোণে স্নিগ্ধ হাসি নিয়ে রাগীব দাঁড়িয়ে আছে। সাবিহা মুহূর্তেই রাগান্বিত কণ্ঠে বলল, সমস্যা কি আপনার? এভাবে পেছনে থেকে আমাকে ডাকার মানে কি? রাগীব বিস্তৃত হাসল। দু কদম এগিয়ে এসে সোফিয়ার সম্মুখে দাঁড়াল। সাবিহাকে উদ্দেশ্য করে সোফিয়ার পানে চেয়ে বলল, আমি আপনাকে বলেনি, আমি তো সোফিয়াকে বলেছি।
এই বলে রাগিব সোফিয়ার দিকে নিজের হাত বাড়ালো। পরিস্থিতি সম্পর্কে অনবগত সোফিয়া ক্ষণিকের জন্য কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়ল। তবে রাগিবের হাত বাড়ানো দেখে সে জোরপূর্বক হেসে নিজের হাত রাগিবের হাতে রাখল। অতঃপর রাগিব সোফিয়ার হাতের পিঠে আলতো করে চুমু দিয়ে ভদ্রতাসূচক কণ্ঠে বলল, আমার সামনে এই প্রিটি লেডি থাকতে আমি অন্য কাউকে দেখব কেন? রাগিবের এহেন কথায় অপমানে থমথমে হয়ে এলো সাবিহার মুখশ্রী। সে তীক্ষ্ণ চাহনিতে রাগিবের দিকে চাইল। চাহনি এমন যে এখনই বোধ হয় চোখের আগুন দিয়ে রাগিবকে ঝলসে দিবে। রাগিব অবশ্য সাবিহার এ চাহনি লক্ষ্য করল, কিন্তু সরাসরি এ চাহনি উপেক্ষা করে বলল, মিস সাবিহা, আপনার এমন কেন মনে হলো যে আমি আপনাকেই প্রিটি লেডি বলছি? নিজেকে প্রিটি মনে করেন বুঝি? রাগিবের গা ঝালানো কথাবার্তায় সাবিহা ক্ষেপে উঠল। তৎক্ষণাৎ প্রতিবাদী বালিকার ন্যায় বলল, অবশ্যই প্রিটি মনে করি নিজেকে। হ্যাভ ইউ এনি প্রবলেম উইথ দ্যাট? রাগিব বাম কাতে মুখ লুকিয়ে হেসে ফেলল। বলল, আপনার কনফিডেন্স লেভেলটা দারুণ মিস সাবিহা, কিপ ইট আপ। এ নিয়ে আপনাকে বলতে হবে না মিস্টার রাগিব শাহরিয়ার। রাগিব প্রত্যুত্তরে কিছু বলল না। মৃদু হেসে বিড়বিড় করে কিছু স্বগতোক্তি করল। কিন্তু পার্শ্ববর্তী পরিবেশের কোলাহলে সাবিহার কানে তা এলো না এবং সে এই বিষয়ে আর মাথাও ঘামালো না। এদিকে সোফিয়া পহেলা হতেই বেকুব বনে দাঁড়িয়ে আছে। রাগিব ও সাবিহার মাঝে বাংলা ভাষায় চলমান কথোপকথনের পুরোটাই তার মাথার উপর দিয়ে চলে গেল। সে চেহারায় অদ্ভুত অভিব্যক্তি ফুটিয়ে তুলে সাবিহাকে জিজ্ঞেস করল, তোমরা কি নিয়ে কথা বলছো? তোমাদের কোনো কথাই আমি বুঝতে পারিনি। সাবিহা প্রতিক্রিয়া স্বরূপ সরু চোখে রাগিবের দিকে চাইল। দু হাত বুকে গুজে অনীহার সহিত বলল, নাথিং সোফিয়া। এ পর্যায়ে রাগিব সহাস্যে সোফিয়াকে বলল, এ ভাষা তোমার সময়ের প্রয়োজন সোফিয়া। সোফিয়া রাগিবের সাথে সহমত প্রদর্শন করে ছোট্ট নিঃশ্বাস ছেড়ে বলল, ঠিক বলেছ রাগিব, রাইট? সোফিয়ার মুখে নিজের নামের বিকৃত উচ্চারণ শুনে রাগিবের মুখ ছোট হয়ে এলো। এদিকে সাবিহা ফিক করে হেসে ফেলল। এ পর্যায়ে রাগিব বেশ অপমানিত বোধ করল। সোফিয়াকে নিজের নামের সঠিক উচ্চারণ শেখাতে ভেঙে ভেঙে নিজের নামটা বলল। ক্ষণিকের মাঝেই সোফিয়া রাগিবের নামের সঠিক উচ্চারণ বলল। অতঃপর রাগিব মুচকি হেসে সাবিহা ও সোফিয়াকে প্রস্তাব দিয়ে বসল, হেই লেডিস, উড ইউ হ্যাভ আ গন্ডোলা রাইড উইথ মি? সোফিয়া মুচকি হেসে সম্মতি প্রদান করল। ইয়েস হ্যান্ডসাম, হোয়াই নট? সোফিয়া রাজি হতেই রাগিব সরাসরি সাবিহার দিকে তাকালো। সম্মতি পাবার আশায় তৎক্ষণাৎ সাবিহা মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকালো, যার অর্থ সে রাজি নয়। কিন্তু সোফিয়াকে তাকে অনুরোধ করল। কয়েকবার বলায় সাবিহা রাজি হয়ে যেতেই রাগিবের ঠোঁটের কোণে প্রচ্ছন্ন হাসি ফুটল। রাগিব এগিয়ে একজন গন্ডোলিয়ারকে ডাকল। রাগিবকে দেখে গন্ডোলিয়ারটি মৃদু হেসে তার গন্ডোলা থামালো। অতঃপর রাগিব, সোফিয়া ও সাবিহা গন্ডোলায় উঠল। সোফিয়া ও সাবিহা রাগিবের মুখোমুখি বসতেই গন্ডোলা তার আপন গতিতে চলতে শুরু করল। গন্ডোলা ভেনিসের সবচেয়ে আকর্ষণীয় এবং ঐতিহ্যবাহী একটি যান। এটি দেখতে অনেকটা দেশীয় নৌকার মতো, তবে এটি তুলনামূলক উন্নতমানের। ভেনিসের জনগণ গন্ডোলাকে তাদের প্রত্যহ যাতায়াতে ব্যবহার করে। এ শহরের এক স্থান হতে অন্য স্থানে যেতে গাড়ি কম, গন্ডোলা বেশি ব্যবহৃত হয়। দুপাশের রঙিন রংচটা দালানের মাঝ দিয়ে প্রবাহিত খাল দিয়ে গন্ডোলাটি ভেসে চলছে, চারপাশে আরও কয়েকটি গন্ডোলা রয়েছে। গন্ডোলিয়ার একটি বৈঠার দ্বারা গন্ডোলা চালিয়ে নিয়ে যাচ্ছেন। এর গতি খুব একটা দ্রুত না, বরং তুলনামূলক ধীর। তবে এই ধীর যানে উঠেও বেশ মজা। এতে চারপাশের পরিবেশের সৌন্দর্য উপভোগ করতে করতে ছোট্ট কিছু মুহূর্তের ভ্রমণ করা যায়। সাবিহা ও সোফিয়া নিজেদের মধ্যে আলাপ আলোচনায় ব্যস্ত। তাদের আলোচনার বিষয় আজকের ক্লাস। এদিকে রাগিব ব্যস্ত তার নিজস্ব কাজে সাবিহাকে দেখতে। দু নয়ন ভরে দেখতে। মেয়েটা দারুণ সুন্দর। তথাকথিত সুন্দরীদের চেয়েও সুন্দর, কেমন যেন অদ্ভুত সুন্দর, ঘোর লাগা সুন্দর। মেয়েটার দিকে চাইলে রাগিবের পলক ফেলতে মন চায় না। কি অদ্ভুত মেয়েটার আকর্ষণ! প্রথম দেখাতেই রাগিবের সকল আকর্ষণের বিষয়বস্তু হয়ে আছে সাবিহার স্নিগ্ধ মায়াবী চেহারা। টানা টানা নেত্রযুগলের মায়ার সহিত মুখশ্রীতে স্নিগ্ধতা মেয়েটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। কি স্নিগ্ধময়ী নারী সে! রাগিব স্মিতহাস্য বিড়বিড় করে বলল, স্নিগ্ধময়ী, আমার স্নিগ্ধময়ী। অতঃপর আচমকা গলা ছেড়ে গাওয়া শুরু করল, ওহে কি করিলে বল পাইব তোমারে, রাখিব আখিতে আখিতে। ওহে কি করিলে বল পাইব তোমারে, রাখিব আখিতে আখিতে। ওহে এত প্রেম আমি কোথাও পাব না, এত প্রেম আমি কোথাও পাব না। তোমারে হৃদয় রাখিতে আমার সাধ্য কিবা তোমারে, দয়া না করিলে কে পারে, তুমি আপনি না এলে কে পারে। হৃদয় রাখিতে মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না, মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। আচমকা রাগিবের গলায় বাংলা গান শুনে চমকে উঠল সাবিহা। সাথে সোফিয়া ও গন্ডোলিয়ার সহ আশেপাশের কিছু মানুষজন। সকলে খানিক বিস্মিত নয়নে রাগিবকে দেখছে, রাগিবের গান শুনছে। এদিকে রাগিব নিজের গানে ব্যস্ত।
সে চারপাশের পরিবেশ উপেক্ষা করে সমস্ত ধ্যান জ্ঞান সাবিহার দিকে দিল। কারণ তাকে উদ্দেশ্য করেই যে গানটা গাওয়া। সামাদ, খোঁজ খবর নেওয়া শেষ? রিডিং রুমের আধো আলোকিত পরিবেশে রাজকীয় গোছের চেয়ারে বসে গমগমে কণ্ঠে জিজ্ঞেস করলেন আফসার সাহেব। সামাদ গম্ভীর কণ্ঠে বলল, রাগিব ক্লিন চিট পেয়েছে খালু। অন্তত আমরা যে খোঁজ খবর নিয়েছি সে ভিত্তিতে। তোমার উপর আমার পূর্ণ আস্থা আছে সামাদ। যেহেতু তুমি ওকে পজিটিভ বলছো সেহেতু আমিও সেদিকে যাচ্ছি। জি খালু। আমার মনে হয় ছেলেটা যথেষ্ট ভালো, চেহারা দেখে খুব ভদ্র মনে হয়। আফসার সাহেব তাচ্ছিল্যের হাসি দিয়ে বললেন, কারোর চেহারায় ভদ্র লেখা থাকলেই কি সে ভদ্র হয়ে যায়? যেমন আমাকে দেখে ভদ্র মনে হলেও কি আমি আদৌ ভদ্র? এই বলে আফসার সাহেব অট্টহাসিতে ফেটে পড়লেন। সাথে যোগ দিল সামাদ। ক্ষণিকের মাঝেই হাসি থামিয়ে আফসার সাহেব বললেন, আমারও মনে হয় রাগিব ছেলেটা ভালো ভদ্র। গাট ফিলিং আর কি, আজ দেখলাম ওর পদের কাজও বেশ ভালোই পারে। জি খালু। আমিও খেয়াল করেছি। কাল থেকে তাহলে রাগিব অফিসিয়ালি জয়েন করছে? হ্যাঁ। তুমি সময় করে কালকে ওকে ভালোভাবে কাজ বুঝিয়ে দিও। আচ্ছা খালু। রাতের মেঘমুক্ত অন্তরিক্ষে মিটিমিটি তারকারাজি উজ্জ্বল জ্যোতিষ্কের ন্যায় বিরাজ করছে। যেন কালো চাদর স্বরূপ আকাশটিকেও মণিমুক্তাদি দিয়ে ভরাট করে দিয়েছি। আর পৃথিবীবাসী সেই মণিমুক্তাদির সৌন্দর্য দুনয়ন দিয়ে উপভোগ করছে। ভেনিসে রাতের তাপমাত্রা দিনের তাপমাত্রার চেয়ে তুলনামূলক কম থাকে। ফলে দিনে তেমন হিম শীতল পরিবেশ বিরাজ না করলেও রাতে সর্বদিকে হিম অনল প্রবাহিত হয়। মাঝে মাঝে মনে হয় যেন এই হাওয়া সমস্ত শরীরে কাটা দিয়ে দেয়। রাগিব গেস্ট হাউজের আলো নিভিয়ে ব্যাকইয়ার্ডের সবুজ লনে বসে আছে। ব্যাকইয়ার্ডের এই অংশে সাবিহাদের বাড়ির কোনো আলো আসছে না। সর্বোপরি চতুর্দিকে চন্দ্রিমাহীন আধারে ঘেরা দারুণ এক পরিবেশ তৈরি হয়েছে। রাগিব দুহাঁটু ভাঁজ করে হাতে ফোন নিয়ে বসে আছে। ফোনের স্ক্রিনে উজ্জ্বলমান সাবিহার হাস্যোজ্জ্বল একটি ছবি। ছবিটি গত বছরের বসন্ত আগমনের ছবি। সাবিহা ও তার কয়েকজন ফ্রেন্ড গত বছরের বসন্তে চেরি ব্লোসমের একটি পার্কে গিয়েছিল। সেদিন সাবিহা চেরি ব্লোসমের ন্যায় হালকা গোলাপি রঙের একটি টপস ও সাদা রঙের উলের তৈরি একটি সোয়েটার পরেছিল। এ যেন চেরি ব্লোসমে মুখরিত পরিবেশে ধরণীতে মনুখরূপী আরেক চেরি ব্লোসম। ভীষণ মিষ্টি দেখাচ্ছিল তাকে। সেদিন তাদেরই ফ্রেন্ড সার্কেলের একটি গ্রুপ ছবি হতে পড়ে কাটছাট করে সাবিহার ছবিটি সযত্নে নিজের কাছে রেখেছিল রাগিব। আজও সাবিহার সে মিষ্টিমাখা স্নিগ্ধ রূপে রাগিব পথহারা হয়। ক্ষণিকের জন্য জগৎ ভুলে তার স্নিগ্ধময়ীতে মত্ত হয় সে। হৃদয়টা ক্ষণিকের জন্য প্রমত্ততায় ডুবে দেয় সে। আপনি এত সুন্দর গান গাইতে পারেন কি করে? আচমকা পেছনে হতে সাবিহার কণ্ঠ শুনে ভড়কে গেল রাগিব। তড়িঘড়ি করে ফোনের স্ক্রিন অফ করে পকেটে পুরে রাখল। অতঃপর নিমিষের মাঝেই মুখশ্রীতে স্বাভাবিক রূপ ধারণ করে পেছনে ফিরে চাইল সে। তবে চতুর্দিক আধারিয়া পরিবেশ বিরাজ করাই সাবিহার চেহারা স্পষ্টরূপে দর্শনের সুযোগ পেল না সে। স্মিতহাস্যে সাবিহাকে চেনার ভান করে বলল, সাবিহা, আপনিই এসেছেন না অন্য কেউ? রাগিবের প্রশ্নে সাবিহা মৃদু শব্দে হেসে উঠল। অতঃপর অনুমতিবিহীন রাগিবের সম্মুখপানে বসে বলল, ইয়েস আই এম অ্যান্ড সরি ফর নট টেকিং দ্য পারমিশন। রাগিব মুহূর্তেই বলল, এত ফর্মালিটি করার প্রয়োজন নেই। আফটার অল ইটস ইউর হাউজ ম্যাডাম। সাবিহা সশব্দে হেসে উঠল। তার এ হাসি মিষ্টি সুরের ন্যায় রাগিবের কানে ঝংকার তুলল। আহা কি দারুণ হাসি তার স্নিগ্ধময়ীর। আচ্ছা, এ হাসি কি সবসময়ের জন্য শ্রুতিগোচর করা যায় না? বা কোথাও ধারণ করে রাখা যায় না? যেন সময়ে অসময়ে নিঃসঙ্গতাকে আশ্রয় করে এই মিষ্টি হাসির ঝংকার শোনা যায়। ক্ষণিক বাদে সাবিহা খানিক ইতস্ততার সহিত জিজ্ঞেস করল, আমার প্রশ্নের জবাব দিলেন না যে? রাগিবের ঠিক মনে পড়ল না সাবিহা তাকে কি প্রশ্ন করেছিল। সে প্রশ্নাতুরে কণ্ঠে জিজ্ঞেস করল, কোন প্রশ্নের জবাব? এই যে আপনি এত ভালো গান গাইতে পারেন কি করে? সাবিহার প্রশ্নে রাগিব মৃদু শব্দে হাসল। বলল, এতটাও ভালো গাইতে পারি না আমি, টুকটাক মাঝেমধ্যে গান গাওয়া হয়। আমাকে একটা গান গেয়ে শোনাবেন? সাবিহার এহেন আবদারে রাগিব হকচকাল। বিমূঢ়ে পরিস্থিতিতে পড়ে বলল, আপনার এ আবদার রাখা যে বড়ই কঠিন আমার জন্য। রাগিবের কথায় সাবিহার মনটা খারাপ হয়ে এলো। সে ভঙ্গুর মনে বলল, কেন? কি এমন কঠিন আবদার করে ফেললাম আমি? রাগিব স্মিত হেসে অনুরাগ মিশ্রিত কণ্ঠে বলল, এই যে গান গাওয়া। আমি হাতেগোনা কয়েকটা গান গাইতে পারি। আসলে আমি গান গাইতে কম, শুনতে বেশি পছন্দ করি। মাঝে মাঝে যখন মনটা খুব ভালো থাকে, তীব্র ইচ্ছা থাকে, তখনই গান গাওয়া হয়। কেমন গান শুনতে পছন্দ করেন আপনি? সব ধরনের গানই, বিশেষ করে ক্লাসিক্যাল গান বেশি শোনা হয়। মাঝে মাঝে শান্ত নিরিবিলি পরিবেশে গ্রামোফোন চালিয়ে গান শুনতে থাকি। গ্রামোফোন শব্দটি কর্ণপাত হতেই সাবিহা নড়েচড়ে বসল। ভীষণ আগ্রহের সহিত আশ্চর্যান্বিত কণ্ঠে বলল, আপনার কাছে গ্রামোফোনও আছে? বেশ, তো আমাকে দেখাতে পারবেন? সাবিহার চরম আগ্রহ দেখে রাগিব ভীষণ খুশি হয়।
কিন্তু পরমুহূর্তে দুঃখী দুঃখী স্বরে বলল, সরি সাবিহা, আমার কাছে এখানে আপাতত গ্রামোফোন নেই। তো কোথায় আছে? আমার যে দেখতে মন চাইছে। রাগিব এ পর্যায়ে উত্তর খুঁজে পেল না। কারণ সাবিহার এই প্রশ্নের জবাব দেওয়ার সময় এটা না, সে প্রশ্নটি এড়িয়ে যেতে বলল, আপনাকে না হয় একদিন গ্রামোফোন দেখাবো। সাবিহা কিঞ্চিত অখুশি হল। খানিকক্ষণ চুপ নিশ্চুপ বসে রইল। আধারিয়া পরিবেশে রাগিবের দিকে স্পষ্টভাবে তাকানোর ব্যর্থ প্রচেষ্টা চালালো সে। খানিক সময় বাদে তীব্র আবদারের সহিত বলল, সেই হাতেগোনা কয়েকটা গানের মধ্যে আমাকে আরেকটা গান শোনাবেন? আপনার কণ্ঠে গান দারুণভাবে মানিয়ে যায়। সাবিহার শেষোক্ত কথাটি রাগিবের মনে রং তুলি দিয়ে ভালোলাগার আঁচড় দিয়ে দিল। তো অনুমান করতে পারল সাবিহার হৃদয় তার জন্য কিঞ্চিত পরিমাণে হলেও অনুগ্রহ অনুভূতি তৈরি হচ্ছে। এটাই তো সে মনে প্রাণে চাইছিল। ব্যাপারটা এত সোজা পহেলা হতে জানলে সে এই গান গাওয়ার উপর জোর দিত, তবে এখন যে হয়েছে এই ঢের ভালো, দুদিক দিয়েই সে সুবিধা পেল। এক সাবিহার হৃদয়, অপরটি। রাগিব কোমল সুরে বলল, আপনি যখন এত করে চাইছেন আপনাকে একটি গান শোনানোই যায়। সাবিহার আকুতিভরা চাহনি মুহূর্তেই হাস্যোজ্জ্বল চাহনিতে রূপান্তরিত হল। সে অতি আগ্রহের সহিত বলল, একটা বাংলা গান শোনাবেন প্লিজ। বাংলা গানের প্রতি আমার অনেক টান। আচ্ছা, তবে এর আগে রুম থেকে আমার গিটারটা আনা প্রয়োজন। একটু সুর না তুললে হয় নাকি? এই বলে সে উঠে দাঁড়ালো। 2 কদম যেতেই পিছন হতে সাবিহা অনুনয়সূচক কণ্ঠে জিজ্ঞেস করল, আমি কি আপনার রুমে আপনার সাথে যেতে পারি? রাগিব চট করে পিছন ফিরে বলল, হোয়াই নট, কাম অন। রাগিবের সম্মতি পেয়ে সাবিহা চট করে উঠে দাঁড়ালো। দুজনে পাশাপাশি হাঁটতে হাঁটতে রুমে চলে এলো। রাগিব রুমে প্রবেশ করেই আলো জ্বালালো। সাথে সাথে সাবিহা তড়িৎ গতিতে চোখ বন্ধ করে নিল। এতক্ষণ আধারে থাকার পর আচমকা আলোয় আসায় তার চোখ দুটো ক্ষীণ যন্ত্রণা অনুভব করল। যদিও সে নিমিষের মাঝেই নিজেকে সামলে নিল। রাগিব বিছানার উপর হতে গিটার হাতে নিল। তন্মধ্যে সাবিহা এক নজরে পুরো রুমটি দেখে নিল। রুমের গোছগাছ প্রতিটি জিনিস সঠিক জায়গায় দেখে সাবিহার বুঝতে অসুবিধা হলো না রাগিব ভীষণ শৌখিন প্রকৃতির মানুষ। সে রাগিবের এত গোছালো স্বভাব দেখে বিস্ময়ের সহিত বলল, আপনি এত গোছালো আর শৌখিন? রাগিব মৃদু শব্দে হাসল। বলল, আসলে ছোট থেকেই এমন আমি। আমার জিনিসপত্র সঠিক জায়গায় না থাকলেও আমার ভালো লাগে না, মনে উসখুস করে। বলামাত্রই দুজনে একত্রে হেসে উঠল। অতঃপর রাগিব গিটার নিয়ে রুমের আলো জ্বালিয়েই সাবিহাকে নিয়ে বেরিয়ে পড়ল। পথিমধ্যে বলল, আপনি যে এখানে এসেছেন আমার কাছে গান শুনতে চাইছেন, এটা আপনার বাড়ির কেউ জানে? হুহু, আর জানবেও না, কারণ সবার রুমই ওদিকটায়। আপনার গান ওপাশে পৌঁছাবে না, আর পৌঁছালেও কেউ গুরুত্ব দিবে না। এবার দ্রুত গাওয়া শুরু করুন। আই এম এজারলি ওয়েটিং ফর দিস। এই বলে সাবিহা পূর্বের স্থানে বসে পড়ল রাগিবও। অতঃপর ক্ষীণ শব্দে কাশি দিয়ে গলা পরিষ্কার করে গিটারে সুর তুলল সে। তোমার আকাশ দুটি চোখে, আমি হয়ে গেছি তারা। ওগো তোমার আকাশ দুটি চোখে, আমি হয়ে গেছি তারা। এই জীবন ছিল নদীর মতো গতিহারা, এই জীবন ছিল নদীর মতো গতিহারা দিশাহারা। ওগো তোমার আকাশ দুটি চোখে, আমি হয়ে গেছি তারা। সোফিয়া ও সাবিহা ভার্সিটি শেষে হেঁটে হেঁটে বাসায় ফিরছে। দুজনের মধ্যে চলছে জর্জকে নিয়ে বিস্তার আলাপ আলোচনা। তাদের আলোচনার মূল বিষয়বস্তু জর্জ কি পছন্দ করে এবং সেই পছন্দ অনুযায়ী সোফিয়া জর্জকে কিভাবে নিজের মনের অনুভূতি বলবে। সোফিয়ার সাথে কথা বলতে বলতে হঠাৎ সাবিহার চোখ আটকে গেল গাড়ি হতে নামা রাগিবের দিকে। সাদা শার্ট, কালো টাই, কালো ব্লেজার ও প্যান্ট পরিহিত রাগিবের চোখে কালো রোদ চশমা। ফর্সা মুখশ্রীতে ফর্মাল এ লুকে রাগিবকে দারুণ দেখাচ্ছে। কিন্তু রাগিব এত ফর্মাল পোশাক পরে গাড়ি হতে নামছে কেন? তার উপর আবার ব্যাক সিট হতে? কার গাড়ি থেকেই বা নামল রাগিব? রাগিবকে দেখে সাবিহার মস্তিষ্কে প্রশ্নগুলো ঘুরপাক খেতে লাগল। সাবিহা ধীরে ধীরে পা ফেলতে ফেলতে উৎসুক এবং প্রশ্নাত্মক ভরা চাহনিতে দূর হতে রাগিবকে দেখছে। রাগিব হয়তো তাকে এখনো খেয়াল করেনি। এজন্য বোধ হয় রাগিব সাবিহার দিকে চাইল না। এদিকে রাগিব গাড়ি হতে নেমে কালো রোদচশমাটি খুলে নেয়, অতঃপর সেটি গাড়ির ভেতর রেখে ব্লেজারের হাতা ঠিকঠাক করে সামনের দিকে হাঁটা শুরু করল। তন্মধ্যে তার নজর গিয়ে ঠেকল সাবিহার পানে। আচমকা এই রাস্তায় সাবিহাকে দেখে কিঞ্চিত ঘাবড়ে গেল সে। তটস্থ হয়ে অধরে কৃত্রিম হাসি ঝুলিয়ে চলার গতি বাড়িয়ে দিল। ইতোমধ্যে সাবিহা ও সে হাঁটতে হাঁটতে প্রায় কাছাকাছি চলে এসেছে। সাবিহার চাহনি এখনো প্রশ্নে ভরপুর। রাগিব ও সাবিহা এক হাত দূরত্বে এসে দাঁড়ালো। রাগিবকে দেখে সোফিয়া হাস্যোজ্জ্বল কণ্ঠে বলল, হাই রাগিব, কেমন আছো? রাগিব সাবিহার প্রশ্নাতুর চাহনি লক্ষ্য করে মৃদু হাসার প্রচেষ্টা করে বলল, আম ফাইন। তুমি কেমন আছো সোফিয়া? সোফিয়া পূর্বের ন্যায় বলল, গুড এজ অলওয়েজ। সোফিয়ার জবাব শুনে রাগিব পূর্ণ দৃষ্টিতে সাবিহার দিকে চাইল। জিজ্ঞেস করল,
কোথায় গিয়েছিলেন সাবিহা? এ রোডে যে আপনি? আপনাকে এখানে আশা করিনি। এই বলে সে জোরপূর্বক হাসার চেষ্টা করল। সাবিহা রাগিবের কথার সুরের ন্যায় বলল, আপনাকেও এখানে আশা করিনি রাগিব। অফিস তো এদিকে না। হ্যাঁ, অফিস বিপরীত রাস্তায়। সেটা তো আমিও বলছি। আপনি শহরের শেষ প্রান্তের রাস্তায় কি করছেন? রাগিব সাবিহার প্রশ্নে খানিক অপ্রস্তুত হয়ে পড়ল। মনের বাক্সে হন্যে হয়ে সাবিহার এ প্রশ্নের জবাব খুঁজতে লাগল। কয়েক সেকেন্ডের মাথায় সে প্রশ্নের জবাবও পেয়ে গেল। তবে মিথ্যে জবাব। রাগিব অন্তরালে মিথ্যে জবাবটা ভালোমতো সাজিয়ে নিয়ে সাবিহাকে জবাব দিতে প্রস্তুত হল। এ পুরো প্রক্রিয়াটি সংঘটিত হতে সময় লাগল মাত্র 1 মিনিট বা তারও কম। রাগিব স্বাভাবিকভাবে হাসার চেষ্টা করল যেন সাবিহা তাকে কোনোভাবেই সন্দেহ করার অবকাশ না পায়। সে প্রচেষ্টাতেই সে বলল, আমার ফ্রেন্ডের সাথে মিট করতে গিয়েছিলাম, অ্যাকচুয়ালি ওর বিয়ের দাওয়াতে গিয়েছিলাম। ইতালিতে আপনার ফ্রেন্ডও আছে? সাবিহার কণ্ঠে কিঞ্চিত সন্দেহের আভাস। রাগিব তা দূর করতেই আত্মপ্রত্যয়ী কণ্ঠে বলল, কেন? থাকতে পারে না? ইতালিতে আমার ফ্রেন্ড থাকা বুঝি অপরাধ? না না, তা বলছি না। থাকতে পারে। তবে অফিস আওয়ারে এভাবে বাইরে আছেন যে? সাবিহার কথা সম্পূর্ণ শেষ না হতে দিয়েই রাগিব বলল, আপনার বাবার কাছে পারমিশন নিয়ে গিয়েছিলাম। সমস্যা হয়নি। রাগিবের কথায় সাবিহা জোরপূর্বক হাসার চেষ্টা করল। বুঝতে পারল রাগিবকে সন্দেহ করার ব্যাপারটা রাগিব ধরে ফেলেছে। এতে নিজের ভুল বুঝতে পারল সাবিহা। রাগিবকে যে সে অযথাই সন্দেহ করেছিল তা ভেবে তার মনে তীব্র অপরাধবোধের জন্ম হল। আচ্ছা, রাগিবের কাছে কি ক্ষমা চাওয়া উচিত? যেহেতু রাগিব বিষয়টি ধরে ফেলেছে সেহেতু ক্ষমা না চাওয়াটা অভদ্রতা দেখায়, তাহলে ক্ষমা চেয়ে নেওয়াই উচিত হবে। সাবিহা রাগিবের নিকট ক্ষমা চাইতে উদ্যত হল। কিন্তু এর পূর্বেই রাগিব অত্যন্ত স্বাভাবিক সুরে সাবিহাকে জিজ্ঞেস করে বসল, আপনি এদিকে কি করছিলেন সাবিহা? আপনার ভার্সিটি তো এদিকে না। আমি আর সোফিয়া গ্রোসারি সুপার শপে গিয়েছিলাম, রাইট সোফিয়া? সোফিয়া এতক্ষণ রাগিব ও সাবিহার কথোপকথন শোনার প্রাণপণ চেষ্টা করে যাচ্ছিল। কিন্তু বাংলা ভাষা বোধগম্য হওয়া ও এর মর্মার্থ উদ্ধার করা তার পক্ষে অসম্ভব হল বটে। শেষমেশ আর চেষ্টা না করে হাল ছেড়ে দিয়ে দাঁড়িয়েছিল। সে সাবিহার প্রশ্ন বুঝতে না পারলেও গ্রোসারি সুপার শপ শব্দটা বুঝতে পেরেছে। এতে কি মনে করে সে তৎক্ষণাৎ জবাব দিল, হ্যাঁ, আমরা গ্রোসারি সুপার শপে গিয়েছিলাম। রাগিব বিস্তৃত হাসল। সাবিহাকে জিজ্ঞেস করল, আপনারা বাসায় কখন যাচ্ছেন? সাবিহা বলল, এই তো বাসায়ই যাচ্ছিলাম। হেঁটে? হ্যাঁ, বিকেল হয়ে গিয়েছে। আর একটু পর সন্ধ্যা নেমে আসবে। চলুন গন্ডোলায় যাই। সাবিহা সোফিয়ার দিকে সম্মতির আশায় একবার তাকালো। সোফিয়া তৎক্ষণাৎ মাথা নাড়িয়ে সম্মতি দিল। অতঃপর তারা তিনজনে একটি গন্ডোলায় চড়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। আজকে ডাব্বে মুভি দেখব সাবিত, বলেই দুষ্টু হাসি দিল সাবিহা। এদিকে সাবিহার এই রূপ ভঙ্গিমা দেখে ভয়ে শুকনো একটা ঢোক গিলল সাবিত। সে জানে সাবিহা ইচ্ছে করেই ডাব্বে মুভি দেখতে চাইছে। কারণ সাবিহা চায় সাবিত ভীতসন্ত্রস্ত হয়ে বসে থাকুক। 2-3 দিন তার এ ভয়ই কেটে যাক। গত 4 মাস পূর্বে ডাব্বে সিরিজের প্রথম সিজন দেখে সাবিত ভয় প্রায় 1 সপ্তাহ ঘুমাতে পারেনি। সে মুখ খুলে এ ব্যাপারে কাউকে কিছু বলেওনি। কারণ সে সবার সামনে নিজেকে ভীত প্রমাণ করতে চায়নি। যদিও সাবিহা ও সামাদ এটি ঠিকই ধরতে পেরেছিল। নেটফ্লিক্সে ডাব্বে মুভির দ্বিতীয় সিজন বের করে বসে আছে সাবিহা। হঠাৎ সাবিত নিজের ভীত এবং ইতস্ততভাবটি লুকানোর প্রয়াস করে বলল, আপু, চল আজ অন্য মুভি দেখি। সাবিতের দেওয়া এই প্রস্তাবের কারণ বুঝতে সাবিহার সময় লাগল না। সে তৎক্ষণাৎ ভ্রু নাচিয়ে বাঁকা হেসে বলল, কেন? ভয় করছে? সাবিত মুহূর্তেই চেহারার ভাবভঙ্গিমা পরিবর্তন করে হাত দিয়ে মাছি তাড়ানোর ভঙ্গিমায় বলল, আরে না, ভয় করবে কেন? আজ কেন যেন হরর মুভি দেখতে মন চাইছে না। সাবিহা তার ভাইয়ের এ যুক্তি মানতে নারাজ। সে টিপ্পনি কেটে সাবিতকে বলল, বাঁকা পথে না গিয়ে সোজা পথে আয়। ডিরেক্টলি বলেই দে যে তুই ভীতু। এজন্য হরর মুভি দেখবি না। সাবিহার কথার সুরে সাবিত চটে গেল। মুহূর্তেই জেদি গলায় বলল, আমি মোটেও ভীতু না। হরর মুভি দেখে আবারও সেটা প্রুভড করে দিব আমি। এই বলে সে ধপ করে বিছানায় বসে পড়ল। শেষমেশ সে সাবিহার কাছে হেরেই বসল। এদিকে সাবিহা মনে মনে বেশ আনন্দ পেল। কতদিন পর সাবিতকে বাগে পেয়েছে সে। এবার ইচ্ছেমতো জ্বালাবে তাকে। সাবিহা রুমের সমস্ত লাইট বন্ধ করে বিছানায় উপুর হয়ে শুয়ে পড়ল। তার দেখাদেখি তীব্র অনিচ্ছা সত্ত্বে সাবিতও সেভাবে শুয়ে পড়ল। দুজনে শুয়ে পড়তে সাবিহা তাদের উপর দিয়ে ব্ল্যাঙ্কেট দিয়ে দিল। চারপাশের আঁধারিয়া পরিবেশে মুভি শুরু হওয়ার পূর্বেই সাবিতের ভয়ে ভয়ে অনুভূতি শুরু হয়ে গেল। কিন্তু সাবিহার কাছে নিজেকে সাহসী প্রমাণ করতে সে নিজের অস্বস্তিকর অনুভূতি লুকিয়ে রাখতে প্রচেষ্টা চালালো। মুভি চলছে। ল্যাপটপের শক্তিশালী সাউন্ড সিস্টেমের জন্য মুভিতে চলমান প্রতিটি আওয়াজ তীব্রভাবে কানে এসে বাড়ি খাচ্ছে।
বিশেষ করে ভুতুড়ে পরিবেশের প্রতিটি শব্দ তীক্ষ্ণতার সহিত কানে আঘাত করছে। অন্ধকার পরিবেশ, হিম শীতল আবহাওয়া সব মিলিয়ে ঈষৎ ভুতুড়ে রুমে ডাব্বে মুভিটা বেশ উপভোগ করছে সাবিহা। ওদিকে সাবিতের অবস্থা নাজেহাল। ভয়ে তার ঘাম ছুটে যাওয়ার মতো অবস্থা। চিৎকার করতে গিয়েও করতে পারছে না সে। কি এক বিপদে পড়েছে সে। রুমের বাহির হতে অদ্ভুত ধরনের আওয়াজ শুনে সাবিহার রুমে উকি দিল সামাদ। দেখল সাবিহা ও সাবিত ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে মুভি দেখছে। নিশ্চয়ই ভৌতিক মুভি দেখছে তারা। এ ব্যাপারে নিশ্চিত হতে সে ভিড়িয়ে রাখা দরজা কিঞ্চিত ফাঁকা করে ভেতরে ঢুকে গেল, পা টিপে টিপে এগিয়ে চলে এলো সাবিতের পিছনে। এ মুহূর্তে তার মস্তিষ্কে খেলা করছে দুষ্টু বুদ্ধি। সাবিতকে ভয় পাওয়ানোর দুষ্টু বুদ্ধি। সামাদ মনে মনে ছোট্ট একটি পরিকল্পনা করে নিল এবং সে অনুযায়ী কাজে এগুলো। তার পরিকল্পনা অনুসারে সে সাবিতের পায়ের অংশ হতে মন্থরভাবে ব্ল্যাঙ্কেট সরালো। অতঃপর সাবিতের পায়ে আলতো করে ছোঁয়া দিল সে এবং সাথে সাথে খাটের নিচের অংশ লুকিয়ে পড়ল। সামাদের ছোঁয়ায় মুহূর্তমধ্যেই সাবিত নড়েচড়ে চট করে পিছন ফিরে চাইল। আচমকা পায় কারোর ছোঁয়া পেয়ে সে ভয়ে শুকনো একটা ঢোক গিলল। মনে মনে ভূত প্রেত আত্মা নিয়ে নানা প্রকার জল্পনা কল্পনাও করে ফেলল সে। কিন্তু সাবিহাকে কিছু বলল না। তবে মনস্থির করল এরপর কিছু হলে কোনো প্রকার বিলম্ব না করেই সে সাবিহাকে এই ব্যাপারে বলবে। এতে সে ভীতু প্রমাণিত হলেও সমস্যা নেই। এই ভেবে সাবিত মুভির দিকে মনোযোগী হওয়ার চেষ্টা করল। কিছুক্ষণ বাদে সামাদ উঠে দাঁড়ালো। এবার সে ধীরে ধীরে তাদের উপর হতে ব্ল্যাঙ্কেট সরিয়ে নিতে লাগল। সাবিতের শরীর হতে ব্ল্যাঙ্কেট সরতে সরতে যখন কোমরের কাছে গিয়ে ঠেকল তখন সে ভয়ে তৎক্ষণাৎ লাফিয়ে উঠল এবং সাথে সাথে রুম কাঁপিয়ে উচ্চ আওয়াজে চিৎকার দিল। তার চিৎকারে কানে তালা লাগানোর জোগাড় হয়ে এলো। সাবিতের চিৎকারে সামাদ ও সাবিহা কানে হাত দিল এবং সামাদ সশব্দে হাসতে হাসতে সাবিতকে বলল, এই ভিতুর ডিম আস্তে চিৎকার কর। ভূতটা আর কেউ না, বরং আমি। এবার চিৎকার থামা ভাই। সামাদের কথার কোনো প্রভাব হলো না। সে রীতিমতো চোখ বন্ধ রেখে চিৎকার করে গেল। তার এই চিৎকারে অতিষ্ঠ হয়ে সাবিহা দ্রুত গিয়ে রুমের লাইট জ্বালিয়ে দিল। তৎক্ষণাৎ সাবিতের চিৎকার বন্ধ হয়ে গেল। সে হ্যাবলার মতো সাবিহা ও সামাদের দিকে চেয়ে রইল। পুরো বিষয়টি বুঝতে তার 2 মিনিট সময় প্রয়োজন হলো। যতক্ষণে সে বিষয়টি বোধগম্য করল ততক্ষণে সাবিহা ও সামাদ তার এ কাণ্ডে হেসে পেটে খিল ধরিয়ে দিল। সামাদের এ কাণ্ডে সাবিত প্রচণ্ড ক্রোধিত হল। মুহূর্তেই সে বিছানা থেকে নেমে সামাদের সম্মুখে এসে দাঁড়াল। কোমরে হাত রেখে রাগত স্বরে বলল, এগুলো কি সামাদ ভাই? তুমি সবসময় এমন করো কেন? নিশ্চয়ই আপুর সাথে মিলে এসব করেছ, রাইট? সামাদ হাসতে হাসতে বলল, তোকে ভয় পাওয়ানোর জন্য প্ল্যানিং এর দরকার হয় না, এমনিই করা যায়, রাইট সাবিহা? সাবিহা ভ্রু নাচিয়ে হাসি দিয়ে বলল, ইয়েস ব্রো। এই বলেই তারা দুজনে শূন্যে হাত মিলালো। সাবিত তাদের কাজে প্রচণ্ড ক্রোধিত হল। সে পুনরায় বলল, এসব কবে বাদ দিবে সামাদ ভাই? তোমার জন্য কবে না আমি হার্ট অ্যাটাক করে বসি। এসব বাদ দিলে আমার দিন কি করে চলবে রে সাবিত? ভাই বোন দুইটাকে জ্বালাতেই তো মজা। তোরা বিরক্ত হলে আমি যাব কই? শেষোক্ত কথায় সামাদ আবেগী হয়ে পড়ল। তার কথার সুর কোন দিক প্রবাহিত হচ্ছে তা বুঝতে সময় লাগলো না সাবিহার। সে ইশারায় সাবিতকে কথা ঘুরিয়ে নিতে বলল। সাবিহার ইশারা মোতাবেক সাবিত সামাদের নিকটে এসে অতি মোলায়েম স্বরে বলল, সামাদ ভাই তুমি কথার অন্য মিন করছো কেন? আমি একটু রেগে গিয়েছিলাম। তাই বলে আমার কথা সিরিয়াসলি নিবে নাকি জ্বালাতে পারো আমাদের, তবে প্লিজ লিমিটের মধ্যে। এভাবে হুটহাট এমন কাজ করলে নির্ঘাত আমি আউট অফ ওয়ার্ল্ড হয়ে যাব। সাবিতের শেষোক্ত কথায় সামাদ ও সাবিহা একত্রে হেসে পড়ল। ক্ষণিকের জন্য সামাদ আবেগী হয়ে পড়েছিল ঠিকই, তবে দ্রুতই সে নিজেকে সামলে নিল। অতঃপর সাবিহা ও সাবিতকে বুকে আগলে ধরে পেলব গলায় বলল, তোদের দুইজনকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। তোরা আমার প্রাণ। তোদের কিছু হলে আমার বেঁচে থাকা কখনোই সম্ভব হবে না। মাঝে মাঝে মনে হয় তোরা দুজন আমার শরীরের দুটো অংশ, যে অংশকে ছাড়া বেঁচে থাকা অসম্ভব, একেবারেই অসম্ভব। সামাদের গলা প্রায় ভিজে এলো। সাবিহাও বেশ আবেগী হয়ে পড়ল। তবে সে স্বাভাবিক গলায় বলল, আমরাও তোমাকে অনেক ভালোবাসি সামাদ ভাই, অনেক অনেক। ফায়ার প্লেসের পাশে রকিং চেয়ারে বসে বিশ্রাম নিচ্ছেন আফসার সাহেব। তার চোখের পাতা দুটো স্থির ও বন্ধ। শান্ত ও মনোযোগীভাবে তিনি কাজের পরিকল্পনা করছেন। আকস্মাৎ ফোনের তীক্ষ্ণ রিংটোনে তার মনোযোগ বিঘ্নিত হল। দু চোখ মেলে তিনি অপ্রসন্ন কণ্ঠে বিড়বিড় করে বললেন, হু ইজ দ্য বাস্টার্ড? এই বলে তিনি পাশের ছোট টেবিল হতে ফোন হাতে নিলেন। স্ক্রিনে দেখতে পেলেন গিয়াস সাহেবের নাম ও নাম্বার ভেসে উঠেছে। নিমিষের জন্য নামটির দিকে চেয়ে থেকে অনিচ্ছা নিয়ে তিনি কল রিসিভ করে কৃত্রিম ভদ্রতাসূচক কণ্ঠে বললেন, জি গিয়াস সাহেব বলুন। কি মনে করে কল করলেন এতদিন পর? ওপাশে গিয়াস সাহেবের গমগমে গলা, একটা দরকারে কল করেছিলাম। কি দরকার? কালকে আমার সাথে মিট করতে পারবেন?
আফসার সাহেব কিঞ্চিত বিস্মিত হল। কৌতূহলী কণ্ঠে জিজ্ঞেস করলেন, হঠাৎ কি মনে করে? কোনো জরুরি কাজ? জি, কালকে দেখা হলেই এ নিয়ে কথা বলবো। কোথায় দেখা করতে চাইছেন? এজ ইউজুয়াল আমরা যেখানে দেখা করি। এল র্যাফেলো বার? হুম, আগামীকাল রাতে। ওকে ডান। আচ্ছা, তাহলে আগামীকাল দেখা হচ্ছে। এই বলে গিয়াস সাহেব কল কেটে দিলেন। এদিকও আফসার সাহেব খানিক চিন্তায় পড়ে গেলেন। ভাবতে লাগলেন হঠাৎ গিয়াস সাহেব দেখা করতে চাইছেন কেন। বেশ কিছুক্ষণ ভাবনার চাদরে জড়িয়ে থাকার পরও তিনি এই প্রশ্নের যোগ্য জবাব পেলেন না। সকালে অফিসের জন্য তৈরি হচ্ছেন আফসার সাহেব। আকস্মাৎ গিয়াস সাহেবের ল্যান্ডলাইন হতে তার ফোনে কল এলো। তিনি ভ্রুকুচকে সন্দেহভাজন চাহনিতে চেয়ে কল রিসিভ করলেন। মুহূর্তেই ওপাশ হতে গিয়াস সাহেবের ইতালীয় সার্ভেন্ট আহত গলায় বললেন, আফসার সাহেব, গিয়াস সাহেব ইজ ডেড। কথাটি বজ্রপাতের ন্যায় আঘাত করল আফসার সাহেবকে। দিনের সূচনালগ্ন এমন অশুভ সংবাদ শোনার জন্য মোটেও প্রস্তুত ছিলেন না আফসার সাহেব। তিনি প্রহৃত গলায় জিজ্ঞেস করলেন, গতকাল রাতেও তো সুস্থ ছিলেন তিনি। এক রাতে হঠাৎ কি হলো উনার? আমি সঠিক জানি না। মৃত্যুর কারণ খুঁজে বের করতে উনার বডি হসপিটালে পাঠিয়ে দেওয়া হয়েছে। ইট মে বি পসিবল দ্যাট উনি হার্ট অ্যাটাকে মারা গিয়েছেন। কারণ বডির বাইরে সব নর্মাল কন্ডিশনে ছিল বলে। ওহ, আমি আসছি। এই বলে আফসার সাহেব কল কেটে দিলেন। আকস্মাৎ গিয়াস সাহেবের মৃত্যুতে তিনি ব্যথিত হয়েছেন। তিনি কল্পনাও করেননি এভাবে হুট করে গিয়াস সাহেব পরপারে চলে যাবেন। গিয়াস সাহেবের সাথে তার বন্ধুত্ব বেশ পাকা ছিল। দুজন দুজনার সব খোঁজখবর জানতেন। গতকালও সব ঠিক ছিল। আর আজ গিয়াস সাহেব নেই ভাবতেই আফসার সাহেব ভেঙে পড়লেন। আসলেই প্রিয়জনের মৃত্যুর খবর সব উল্টেপাল্টে দেয়। গিয়াস সাহেবের জানাজা হতে মাত্রই অফিসে ফিরলেন আফসার সাহেব। তার মুখশ্রীর রূপরেখা একই সাথে চিন্তিত এবং গভীর তকলিফে জরাগ্রস্ত। এক প্রিয়জন হারানোর ধাক্কায় তার বয়স যেন 55 হতে হুট করে বেড়ে 70-এর দোরগোড়ায় পৌঁছেছে। সবসময়ের তারুণ্যপূর্ণ চেহারায় আজ বার্ধক্যের ছাপ স্পষ্ট। আফসার সাহেব চেয়ার ছেড়ে উঠে কেবিনে পায়চারি করছেন। কিছুতেই নিজেকে শান্ত করাতে পারছেন না। উপরন্তু গিয়াস সাহেবের মৃত্যুর খবর তাকে ভেতরে ভেতরে দুশ্চিন্তায় কুরে খাচ্ছে। মেডিকেল রিপোর্ট অনুযায়ী গিয়াস সাহেবের মৃত্যু হার্ট অ্যাটাকে হয়েছে। কিন্তু এটি মানতে নারাজ তিনি। একজন সুস্থ সবল মানুষ যার কোনো প্রকার রোগবালাই নেই, সে আকস্মাৎ হার্ট অ্যাটাকে কি করে মারা গেল এটিই তিনি বিশ্বাস করতে পারছেন না। আসবো খালু? দরজার ওপার হতে কিঞ্চিত মাথা ঢুকিয়ে জিজ্ঞেস করল সামাদ। অপ্রত্যাশিতভাবে সামাদের কণ্ঠস্বর শুনে ভড়কে উঠলেন আফসার সাহেব। মুহূর্তমধ্যেই নিজেকে সামলে নিয়ে মলিন মুখে বলল, হ্যাঁ এসো এসো। সামাদ কেবিনের ভেতরে চলে এলো। আফসার সাহেবকে জিজ্ঞেস করল, লাঞ্চ কোথায় করবেন খালু? ব্রেকফাস্টও তো করেননি। আফসার সাহেব হেঁটে গিয়ে নিজের চেয়ারে বসলেন। টেবিলের উপর হাত রেখে কপাল ভর দিয়ে সামনের দিকে ঝুঁকে এলেন। ম্লান মুখে বললেন, পেটে একটুও ক্ষুধা নেই সামাদ। গিয়াস সাহেব এভাবে হুট করে মারা যাবেন এটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না। সামাদ নরম গলায় সান্ত্বনামূলক বাণী শোনাতে উদ্যত হল, বলল, মেনে নেওয়ার চেষ্টা করুন খালু। যে চলে গিয়েছে তাকে তো আর ফিরিয়ে আনা যায় না। আজ হোক কাল হোক মেনে নিতেই হবে। তা ঠিক বলেছ তুমি। উনি আমার সব কাজের পার্টনার ছিল। তবে আমাদের মধ্যে পার্টনারশিপ কম, বন্ধুত্ব ছিল বেশি। ও খুব ভালো ছিল। আফসার সাহেবের শেষোক্ত কথায় সামাদ আড়ালে নাক সিটকাল। সে জানে গিয়াস সাহেবের আসল রূপ। মেয়ে ঘটিত বিষয়ে গিয়াস সাহেব শীর্ষে থাকে। এটা সামাদের অজানা নয়। কিন্তু আফসার সাহেবের সামনে এই বিষয়টি কখনো সে তুলতে পারেনি। তুলতে পারেনি বললে ভুল হবে। সে ইচ্ছে করেই সত্যটা লুক্কায়িত রেখেছে। কারণটা ব্যবসায়িক সম্পর্ক। সামাদ আফসার সাহেবের কথার সাথে সম্মত জানানোর ভান করল। বলল, ঠিক বলেছেন খালু। আমাদেরকে বিজনেস ম্যাটারে অনেক হেল্প করতেন তিনি। এখন শুধু আফসোস ছাড়া আর কিছুই করা সম্ভব নয়। আফসার সাহেব সামাদের কথার প্রত্যুত্তর করল না। বরং ছোট্ট নিঃশ্বাস ছেড়ে টেবিলের উপর হতে একটি ফাইল নিয়ে তাতে মনোযোগ নিবিষ্ট করার চেষ্টা করলেন। সামাদ বলল, লাঞ্চের ব্যবস্থা এখানেই করলাম খালু। আর হ্যারিকে কি বলবো কালকের মিটিংটা ফিক্সড করতে? আফসার সাহেব ফাইলে মুখ গুজেই বললেন, হ্যাঁ বলে দিও। মিটিং এর ইচ অ্যান্ড এভরি ডিটেইল আমাকে সন্ধ্যায় জানিয়ে দিও। ওকে খালু। এই বলে সামাদ কেবিন হতে বেরিয়ে গেল। সে চলে যেতেই আফসার সাহেব পুনরায় কাজে মনোযোগী হতে প্রচেষ্টা চালালেন। দিনটি বেশ ঝকঝকে। নভস্থলে উষ্ণ সূর্যের হাতছানি। তবে তার উষ্ণতা হিম শীতল পরিবেশের প্রকোপে ঢাকা পড়েছে। চারপাশে শো শো করে হিম অনল বইছে। সেই অনলের ছোঁয়ায় মাঝে মাঝে কেঁপে উঠছে সাবিহা। অস্টেরিয়া দি স্যান্টা মারিনা এর বহিরাংশে বসে আছে সে ও সোফিয়া। তাদের আশেপাশে এমনই অনেক টেবিলে বসে আছে বহু মানুষজন। তাদের মাঝে অনেকে স্থানীয় এবং অনেকেই পর্যটক। প্রত্যেকেই নিজেদের মধ্যে ব্যস্ত।
এল অস্টেরিয়া দি স্যান্টা মারিনা এর পাশে বয়ে চলা রাস্তা ধরে হেঁটে চলছে নানান পেশা ও বয়সের মানুষ। প্রত্যেকের চালচলনে দেখা মিলছে সূক্ষ্ম ব্যস্ততার ছাপ। তবে কারোর মাঝে নেই কোনো তাড়াহুড়োর চিহ্ন। সেখানের চেয়ারে বসে হট কফি খাচ্ছে সাবিহা আর সোফিয়া। কফির উষ্ণতা শরীরের মধ্যকার আস্তরণে মৃদু সদুষ্ণতা ছড়িয়ে দিচ্ছে। শরীরকে করে তুলছে চাঙা। আজ সাবিহার মননে সতেজতা বিরাজ করছে। মেজাজটাও বেশ ফুরফুরে হয়ে আছে। সে সুযোগের সদ্ব্যবহার করেই সোফিয়া তার সামনে ব্লাইন্ড ডেটের প্রস্তাব রাখে। প্রথম দফায় বার কয়েক না বললেও পরবর্তীতে সাবিহা এতে ঠিকই রাজি হয়ে যায়। কারণ সে জীবনটা কিছু আমোদপ্রমোদে কাটাতে চায়। আর কতদিনে রঙহীন জীবন যাপন করবে সে বাপ ভাইয়ের ভয় নিজেকে ছেলেঘটিত সকল ব্যাপার থেকে সর্বদা গুটিয়ে রেখেছে সে। কিন্তু আর কতদিন? সোফিয়া জানায় জর্জের সাহায্য নিয়ে সে ব্লাইন্ড ডেটের জন্য ছেলে খুঁজবে। সাবিহাও এতে রাজি হয়ে যায়। তবে এই প্রথম এ ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হওয়ার কথা মাথায় এনে সে খানিক চিন্তিত হয়ে পড়ে। দ্বিধাদ্বন্দ্ব নিয়ে সোফিয়াকে জিজ্ঞেস করে, আচ্ছা ছেলেটার ক্যারেক্টার যদি খুব খারাপ হয় তবে? সাবিহার প্রশ্নে সোফিয়া মৃদু শব্দে হেসে উঠল। বলল, দ্যাটস হোয়াই ইটস কোল্ড ব্লাইন্ড ডেট সাবিহা। এখানে তোমরা একে অপরের সম্পর্কে কিছুই জানবে না। তোমাদের ফার্স্ট মিটিংই হবে ডেটের দিন। সাবিহা প্রত্যুত্তর করল না। সে এই ব্লাইন্ড ডেট নিয়ে একদিকে যেমন উদ্ধৃত তেমনি অপরদিকে চিন্তিত। সোফিয়া পুনরায় হাসিমুখে বলল, আই থিংক হি উইল বি গুড। বাট প্লিজ ডোন্ট ওয়ারি। তুমি জাস্ট নিজের মতো প্রিপারেশন নিতে থাকো। সাবিহা ছোট্ট করে উত্তর দিল, হুম। সোফিয়া সাবিহার এই উদ্বেগপূর্ণ ভাব দূর করতেই উৎসাহমূলক কণ্ঠে বলল, খুব বেশি ডাউট থাকলে নিজের সাথে প্রোটেক্টিভ কিছু রাখতে পারো। আর তোমার কিসের চিন্তা সাবিহা? তুমি ক্যারাটে পারো, শ্যুট করতে পারো। সেলফ প্রোটেকশনের জন্য আর কি দরকার বলো? তবে আমার মনে হয় না এসব কিছুর প্রয়োজন হবে। এ পর্যায়ে সাবিহা নিজের মধ্যে আত্মবিশ্বাস ফিরে পায়। কফিতে শেষ চুমুক দিয়ে সোফিয়াকে বলে, জর্জকে বলে দিও সে যেন ছেলেটাকে বলে রাখে আমি কোনো প্রকার রুম ডেটে যেতে পারবো না। আমাদের মিটআপ জাস্ট এ রেস্টুরেন্ট এরিয়ার মধ্যে সীমাবদ্ধ হবে। সোফিয়া হাসিমুখে বলল, ওকে ডান। এ বিষয়ে তোমার চিন্তা করতে হবে না। তুমি শুধু ব্লাইন্ড ডেটের দিকে নিজেকে ফোকাস রাখো। আর কালকেই কিন্তু ডেট ফিক্সড করব আমি। কারণ আগামীকাল হলিডে। আজ আমরা বিকেলে শপিং করে বাসায় ফিরব। আর কালকে তুমি ডেটের জন্য বের হবে। উফ সাবিহা, আই এম সো এক্সাইটেড। সাবিহা তাল মিলিয়ে বলল, আই এম অলসো। এ বলার পর মুহূর্তেই তার মুখটা কালো হয়ে এলো। সে পুনরায় উদ্বিগ্নতার সহিত বলল, আমি বাসায় কি বলবো সোফিয়া? তোমার বার্থডের দিন যে কাণ্ড হয়েছে এরপর আমাকে রাতে বাড়ির বাইরে থাকতে দিবে কি না সন্দেহ। ডোন্ট ওয়ারি সাবিহা, আই উইল ম্যানেজ। সোফিয়ার অসংশয়মূলক বাচনে সাবিহা দুর্ভাবনাহীন হল। মিষ্টি হেসে সোফিয়াকে ধন্যবাদ জানালো। সে রাতেই সাবিহা ও সোফিয়া একত্রে শপিং করল। চলমান আবহাওয়া শীতল হওয়ায় পরিচিত এক ফ্যাশন হাউজের উইন্টার আউটফিট কালেকশন হতে সাবিহার জন্য ড্রেস কেনা হলো। লাইট ব্লু রঙের জিন্স, স্কাই ব্লু রঙের ছোট হাতার ছোট টপস ও অফ হোয়াইট রঙের একটি জ্যাকেট ও স্কার্ফ পছন্দ করে কিনল সাবিহা। তার সাথে সোফিয়াও নিজের জন্য দুটো টপস কিনল। স্বল্প সময়ের অপেক্ষায় হাজির হলো দিনটি। সাবিহার ব্লাইন্ড ডেটের দিন। ব্লাইন্ড ডেট নিয়ে আজ চরম উতলাসে। আজ তার মাঝে ভীত ভীত সে অনুভূতিটি নেই। কারণ সে সোফিয়ার বাসায় আজ রাতে থেকে মুভি দেখার পরিকল্পনা সম্পর্কে তার বাবা ও মা বলেছে। দুজনই সাবিহাকে এই ব্যাপারে অনুমতি দিয়েছে। ব্যাস এখন ব্লাইন্ড ডেট নিয়ে আর চিন্তার কারণ কি? ভেনিসের আকাশে সন্ধে নামতেই নির্দিষ্ট পোশাক পরে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে সাবিহা। গন্তব্য সেই এল অস্টেরিয়া দি স্যান্টা মারিনা রেস্টুরেন্ট। বেছে বেছে সে পরিচিত রেস্টুরেন্টেই দেখা করতে চেয়েছে। কারণ প্রথম দফায় ব্লাইন্ড ডেটের অপরিচিত ব্যক্তি, অপরিচিত রেস্টুরেন্ট সব মিলিয়ে নিদারুণ এক বিদঘুটে এবং অস্বস্তিকর পরিবেশে পড়ে সে দিশেহারা হয়ে পড়ত। এজন্যই পরিস্থিতি কিছুটা সামাল দিতে পূর্ব পরিচিত রেস্টুরেন্টকেই বেছে নিয়েছে সে। গাড়ি নির্দিষ্ট জায়গায় রেখে সাবিহা রেস্টুরেন্টের বহিরাংশের নির্দিষ্ট নাম্বারের টেবিলের দিকে দৃষ্টিপাত করে। কালো জ্যাকেট পরিহিত একটি লোককে সেই নির্দিষ্ট চেয়ারে বসে থাকতে দেখে ক্ষণিকের জন্য তার হৃৎপিণ্ড ধক করে উঠে। কণ্ঠনালী অল্পবিস্তর শুকিয়ে আসে। তবে শুকনো একটি ঢোক গিলতেই কণ্ঠনালী তুলনামূলক স্বাভাবিক হয়ে আসে। লোকটি সাবিহার দিকে পিঠ করে বসে আছে। ফলে দূর হতে সাবিহা তার চেহারার দর্শন করতে ব্যর্থ হল। দু কদম অগ্রসর হওয়ার পরও সে লোকটির পশ্চাৎ অংশ দেখা ব্যতীত পার্শ্ব চেহারা দেখতে ব্যর্থ হল। ফলে সে লোকটির সম্মুখ দর্শন করতে টেবিলের দিকে অগ্রসর হল। ধীর পদে টেবিলের নিকটে দাঁড়িয়ে লোকটির সম্মুখে দাঁড়াতেই সাবিহা ধীর পদে টেবিলের সামনে দাঁড়িয়ে লোকটির সম্মুখে দাঁড়াতেই সাবিহা আশ্চর্যান্বিত হয়ে গেল। লোকটি আর কেউ নয় বরং রাগিব। ব্লাইন্ড ডেটের পার্টনার হিসেবে রাগিবকে দেখে সাবিহার নেত্রজোড়া বিস্ময় চোখের কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম হল।
সে কণ্ঠে আকাশসমান আশ্চর্য ভাব নিয়ে রাগিবকে বলল, আপনি এখানে? রাগীও সাবিহার ন্যায় আশ্চর্য ভাব নিয়ে একই কথা বলল। তাদের মধ্যকার ক্ষীণ মুহূর্তের আশ্চর্যান্বিত ভাব প্রকাশ দেখে আশেপাশের লোকজন খানিকটা বিব্রত বোধ করল। কিন্তু অপরের ব্যাপারে তারা নাক না গলিয়ে পরমুহূর্তেই নিজেদের কাজে ব্যস্ত হয়ে পড়ল। সাবিহা আশেপাশের চেয়ারের লোকদের উপর এক নজর বুলিয়ে নিল। অতঃপর রাগিবের সম্মুখে চেয়ার টেনে দ্রুত তাতে বসে পড়ল। রাগিবকে পার্টনার হিসেবে পেয়ে তার ভয়ডর দুশ্চিন্তা মুহূর্তেই উবে গেল। অতঃপর তার আশ্চর্যান্বিত ভাবটি শিথিল হয়ে তার মাঝে প্রচণ্ড উদ্দীপিত ভাব লক্ষ্য করা গেল। সে দারুণ উত্তেজনায় রাগিবকে বলল, আপনাকে এখানে মোটেও আশা করিনি আমি। রাগিবও একই কথা হাসিমুখে বলল। তবে তার মাঝে সাবিহার ন্যায় উদ্দীপিত ভাবটি লক্ষ্য করা গেল না, তবুও কণ্ঠে সামান্যতম চমকিত ভাব প্রকাশ করে বলল, আপনাকেও এখানে আমি আশা করিনি সাবিহা। হোয়াট এ কোইন্সিডেন্স, রাইট? রাইট। কোইন্সিডেন্স হোক বা ইন্টেনশনালি হোক, আমাকে ডেটের পার্টনার হিসেবে পেয়ে আমি একেবারেই চিন্তামুক্ত। এতক্ষণ আমি প্রচণ্ড ভয়ে ছিলাম। বারবার চিন্তা করছিলাম, যদি আমার ব্লাইন্ড ডেটের পার্টনার ভালো না হয়, তার চরিত্র যদি খারাপ হয়, সে যদি আমাকে বাজেভাবে টিজ করার ট্রাই করে, তখন আমি কি করব। বাট নাও আই এম টেনশন ফ্রি। সাবিহার সম্পূর্ণ কথা শেষ হওয়ার পর মুহূর্তেই রাগিব সশব্দে হেসে উঠল। কণ্ঠে ঈষৎ তবে যথেষ্ট অন্তরালে প্রহেলিকার ন্যায় ধোঁয়াশা রেখে বলল, আপনি কিভাবে নিশ্চিত হলেন যে আমার চরিত্র ভালো? আমি যদি খারাপ হই তবে? রাগিবের এহেন কথায় সাবিহা থতমত খেল। খানিক হকচকাল। দৃঢ়তাহীনভাবে আমতা আমতা করে বলল, না মানে আপনি আমাদের পেইং গেস্ট বলে? রাগিব সাবিহার আচরণে ঈষৎ বাঁকা হেসে বলল, আমি আপনাদের পেইং গেস্ট বলে কি আমার উপর এত বিশ্বাস করবেন? কারোর উপর এতটা বিশ্বাস করা কি ঠিক? সাবিহা পরিস্থিতির জাতাকলে পড়ে বিমূঢ় হয়ে রইল। নিরুত্তর দৃষ্টিতে রাগিবের দিকে ক্ষণিকের জন্য চেয়ে রইল। অতঃপর মৃদু হাসার চেষ্টা করে অভ্রান্তচিত্তে বলল, কাউকে না কাউকে তো বিশ্বাস করতেই হবে, না হলে এই পৃথিবীতে টিকে থাকা খুব কষ্ট হয়ে যাবে। যদিও যুগটা ভালো না, কিন্তু সবাইকে অবিশ্বাস করার চেয়ে গুটিকয়েকের উপর বিশ্বাস করা ঢের ভালো। সেই গুটিকয়েকের মাঝে না হয় আপনিও পড়লেন। আশা করি আপনাকে বিশ্বাস করে আমি ঠকব না। সাবিহার প্রতিটি কথা দারুণ মুগ্ধতার সহিত শুনল রাগিব। অতঃপর প্রত্যুত্তরস্বরূপ বিস্তৃত হেসে বলল, আমাকে বিশ্বাস করে আপনার লাভ না হলেও অ্যাটলিস্ট কোনো ক্ষতি হবে না। আই এশিওর ইউ। সাবিহা মৃদু হাসল। অতঃপর নীরব চাহনিতে ক্ষণিকের জন্য রাগিবের দিকে চেয়ে রইল। রাগিবের দৃষ্টি মেনু কার্ডের উপর এবং সাবিহার দৃষ্টি তার উপর। সাবিহা রাগিবকে খুব গভীরভাবে পর্যবেক্ষণ করছে। এ নিয়ে দ্বিতীয়বার সে রাগিবকে এভাবে দেখছে। প্রথম দিন ভার্সিটি যাওয়ার পূর্বে ফর্মাল লুকআপে এক নজর দেখেছিল। কিন্তু প্রথম দিন দেখার বিস্তৃতকাল ছিল কয়েক সেকেন্ড হতে 1 মিনিট। তবে আজকে সে যেন পুরো রাগিবকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। ব্লাইন্ড ডেট উপলক্ষে আজ রাগিব সাদা কালো মিশ্রিত রঙের পোশাক পরেছে। তার পরনে সাদা রঙের টার্টেল নেকের সোয়েটার ও তার উপরে কালো ব্লেজার এবং কালো প্যান্ট। মাথার চুলগুলো জেল দিয়ে বিন্যস্ত করা। ফর্সা গালে খোঁচা খোঁচা কালো দাড়ি। সাবিহা অদ্ভুত চাহনিতে লক্ষ্য করল রাগিবের বাম গালে টোল পড়ছে। সে হাসছে না, তবে নিচের ঠোঁট কামড়ে কুঞ্চিত ঘন ভ্রুযুগল দ্বারা মেনু কার্ড দেখছে। এতেই তার বাম গালের টোল দারুণভাবে নজর কাড়ছে। সাবিহা মুগ্ধ চাহনিতে রাগিবকে দেখছে। এই প্রথম একটি ছেলেকে অন্য নজরে দেখার দুঃসাহসিক কাজ সাধন করছে সে। এর পূর্বে সে কোনো ছেলেকে এত নিকট হতে পর্যবেক্ষণ করেনি। কোনো ছেলের চেহারায় মুগ্ধ হয়নি। কোনো ছেলের শৌখিনতায় মুগ্ধ হয়নি। কোনো ছেলের সাজপোশাকে মুগ্ধ হয়নি। তবে আজ সে মুগ্ধ হয়েছে। একদম আকাশসম মুগ্ধতায় ভাসছে সে। আজ সব বাধা বিপত্তি পার করে কারোর প্রেমে পড়তে মন চাইছে। আচ্ছা, ছেলেটা যদি রাগীব হয় তাতে দোষ কি? কিন্তু ভয়ঙ্কর এ প্রেম নামক দুঃসাহসিক কাজে পরিণাম যদি খারাপ হয় তবে? না, এত দ্বিধাদ্বন্দ্বে থেকে প্রেম করা যায় না। শুধু মুগ্ধ হলেই হবে। সময় অসময়ে রাগীবের অগোচরে না হয় একটু দেখে নিবে তাকে। এই হবে। ব্লাইন্ড ডেটের পার্টনারকে পছন্দ করে ফেললেন নাকি? আকস্মাৎ রাগীবের অকপটে করা প্রশ্নের তীরে বিদ্ধ হল সাবিহা। হকচকিয়ে তৎক্ষণাৎ প্রসঙ্গ পাল্টিয়ে নিতে বলল, কি অর্ডার করবেন? সাবিহার প্রসঙ্গ পাল্টানোর দ্রুততা দেখে রাগীব মুখ লুকিয়ে হেসে ফেলল। বলল, রেড শ্রিম্প আর তিরামিসু অর্ডার করব ভাবছি। হ্যাভ ইউ এনি প্রবলেম উইথ দ্যাট? সাবিহা স্বাভাবিক হয়ে এসেছে, ফলে মৃদু হেসে জবাব দিল, নো, আপনি অর্ডার করুন। সাবিহার সম্মতি পেয়ে রাগীব ওয়েটারকে ডেকে অর্ডার দিল। অতঃপর রাগীব টেবিলে দুহাত রেখে সাবিহাকে কিছু জিজ্ঞেস করতে উদ্যত হতেই সাবিহা চট করে জিজ্ঞেস করে বসল, আপনার চোখটা এমন কেন? রাগীব ঈষৎ হকচকাল। জিজ্ঞেস করল, কেমন? আপনার কথা বুঝতে পারিনি। সাবিহা জহুরি নজরে রাগীবের দু চোখের দিকে চাইল। আজই প্রথম সে রাগীবের চোখের মনির রংটা ধরতে পেরেছে।
হালকা খয়েরি রঙের চোখের মনি তার ফর্সা চেহারার সাথে মিলে গিয়েছে দারুণভাবে। সাবিহা জিজ্ঞেস করল, আপনার চোখের মনির রং লাইট ব্রাউন কালারের, এমন কেন? সাবিহার বাচ্চামো ধরনের প্রশ্নে রাগিব সশব্দে হেসে উঠল। সহাস্যে বলল, এ প্রশ্নের উত্তর আমার জানা নেই মিস সাবিহা। ভালো হয় আপনি আমার মাকে জিজ্ঞেস করুন। সাবিহা রাগিবের প্রত্যুত্তরের তোয়াক্কা না করেই ফিরতি প্রশ্ন করল, আপনার চেহারাটাও দেখতে ফরেইনারদের মতো লাগে। অদ্ভুত তো, আপনার জন্ম কি বিদেশে নাকি? রাগিব ক্ষীণ ভরকালো। তৎক্ষণাৎ নিজেকে সামলে নিয়ে বলল, দেশেই এমন অনেক ছেলেমেয়ে পাবেন যাদের চেহারা দেখতে অনেকটা ফরেইনারদের মতো। আমিও হয়তো তাদের মধ্যে একজন। অতঃপর সে সাবিহাকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে প্রসঙ্গ পাল্টে বলল, আপনার ব্লাইন্ড ডেটের অ্যারেঞ্জমেন্ট কে করেছে? প্রসঙ্গ পাল্টে যেতে দেখে সাবিহা কিছুটা মনক্ষুণ্ণ হল। তবে এতে জোর না দিয়ে সে রাগিবের প্রশ্নের জবাব দিল, সোফিয়া। আর আপনি যে জর্জের বন্ধু তা জানতাম না। রাগিব মৃদু হেসে বলল, এই যে এখন জেনে নিলেন। হ্যাঁ। বাই দা ওয়ে, আপনি তো ভেনিসে এসেছেন বেশিদিন হয়নি, এই অল্প সময়ে আপনার সাথে জর্জের বন্ধুত্বও হয়ে গেল আর সে আপনাকে ব্লাইন্ড ডেটের অ্যারেঞ্জমেন্টও করে দিল, কিভাবে পসিবল হলো? নাথিং ইজ ইম্পসিবল মিস সাবিহা তাসনিম। আমি। রাগিবের কথার মাঝেই ওয়েটার অর্ডারকৃত খাবার দিয়ে গেল। খাবার পেয়ে দুজনই খাবার খাওয়ার পূর্ব প্রস্তুতি নিতে লাগল। ইতোমধ্যে সাবিহা কিঞ্চিত বিস্মিত কণ্ঠে জিজ্ঞেস করে বসল, আপনি আমার ফুল নেম জানলেন কি করে? রাগিব চামচ হাতে নিতে নিতে বলল, ব্লাইন্ড ডেটে পার্টনার সম্পর্কে আর কিছু জানা হোক বা না হোক তার নাম জানাটা মাস্ট। সাবিহা আর প্রত্যুত্তর করল না। দুজনে খাবার খেতে ব্যস্ত হয়ে পড়ল। খাওয়া শেষে রাগিব বিল মিটিয়ে সাবিহাকে নিয়ে রেস্টুরেন্ট হতে বেরিয়ে পড়ল। পথিমধ্যে রাগিব বলল, মিস সাবিহা, আমার কাছে অন্যান্যদের মতো লং ড্রাইভে যাওয়ার জন্য গাড়ি নেই। সো আমরা কি ভেনিসের নির্জন রাস্তা ধরে পাশাপাশি হাঁটতে পারি? সাবিহা মিষ্টি হেসে বলল, হোয়াই নট। যদিও আমার গাড়ি আছে, তবে রাতের নির্জন পরিবেশে হাঁটার মজাই আলাদা। তো দেরি কেন, চলুন। ভেনিসের নির্জনতম রাস্তার সৌন্দর্যের সাক্ষী হই দুজনে। চলুন। তারা দুজনে হাঁটছে। ধীর পদে হাঁটছে। তাদের পথ চলা হচ্ছে পাশাপাশি। ভেনিসের রাতের সৌন্দর্য নিজের সর্বস্ব যেন বিলিয়ে দিতে চাইছে রাগিব ও সাবিহার প্রতি। দুজনে নীরবে হাঁটছে। সাবিহা মাঝে মাঝে কোনো এক কারণে লাজুক হাসছে। এদিকে রাগিবের মন চাইছে তার স্নিগ্ধময়ীর হাতটা আলতো করে ধরে এই নির্জনতম পথ অতিক্রম করতে। তার মন চাইছে এই রূপসী রাতে একটি অঘটন ঘটিয়ে ফেলতে, সাবিহাকে নিজের মনের কথা বলতে। কিন্তু এই শুভ কাজের সঠিক সময় এখনই নয়। এ মুহূর্তে তার দরকার কিছু ধৈর্যের। রাগিব ও সাবিহা নিজ মনের অন্তরালে কল্পনায় একে অপরকে নিয়ে মুগ্ধতায় ঘেরা কিছু সময় কাটাতে লাগল। নিশ্চুপে তাদের মধ্যকার সময়টা দিব্যি কেটে গেল। হাঁটতে হাঁটতে তারা প্রায় জন্মানবশূন্য একটি রাস্তায় এসে পৌঁছাল। আচমকা কোনো কিছু বুঝে ওঠার পূর্বেই একজন ইতালীয় লোক তাদের দিকে ছুরি ধরে ভয়ার্ত কণ্ঠে বলল, নিজেদের কাছে যা যা আছে সব দিয়ে দাও। হঠাৎ উদিত হওয়া বিপদাপন্ন পরিস্থিতিতে পড়ে সাবিহা ঘাবড়ে গেল। তবে রাগিবের মাঝে কোনো পরিবর্তন হলো না। সে দিব্যি পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। না সে হঠাৎ উদিত হওয়া লোকটিকে কিছু করছে, না সে লোকটির কথা মান্য করছে। রাগিবের এমন গা ছাড়া ভাব দেখে সাবিহা ও লোকটি উভয়জনই বিস্মিত হল। লোকটি আরও ঘাবড়ে আশেপাশে এক নজর বুলিয়ে এইবার রাগিবের দিকে ছুরি ধরে বলল, চুপচাপ দাঁড়িয়ে না থেকে আমাকে সব দিয়ে দাও। আর তোমার গার্লফ্রেন্ডকেও বলো সব দিয়ে দিতে। এই বলে সে সাবিহার দিকে ছুরি তাক করল। কিন্তু আকস্মাৎ মুহূর্তমধ্যেই সাবিহা দু হাত মুঠো করে ডান পা শূন্যে তুলে লোকটির ঘাড়ে সজোরে আঘাত করল। সাথে সাথে ঘাড় মটকে যাওয়ার শব্দ হল। চলমান পরিস্থিতি বুঝে ওঠার পূর্বেই লোকটি ফুটবল হয়ে ছুরি ফেলে মাটিতে লুটিয়ে পড়ল। এদিকে সাবিহার এ কাণ্ডে রাগিব বিস্মিত চাহনিতে তার দিকে চেয়ে রইল। চলবে।